আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় বছর খানেক আগে। আমি তখন সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছি। একটা চাকরির খুব প্রয়োজন, টিউশনি ছিল আমার ভরসা। অনেক খুঁজে পেতে একটা টিউশনি পেয়েছিলাম, বেতনটা অস্বাভাবিক রকমের ভালো। ছাত্রের নাম ইফতি, 17 বছর বয়স, দুর্দান্ত মেধাবী, শান্ত আর ভীষণ হাসি খুশি একটা ছেলে। তার সাথে আমার সম্পর্কটা শুধু শিক্ষক ছাত্রের ছিল না, কেমন একটা বন্ধুত্বপূর্ণ ভাব হয়ে গিয়েছিল। সমস্যাটা ছিল একটাই, যাতায়াত। ইফতিদের বাড়িটা ছিল শহরের একেবারে শেষ মাথায়, মানে যেখানে শহরের যানজট, কোলাহল আর যান্ত্রিকতা শেষ হয়েছে, ঠিক সেখান থেকে ওদের এলাকা শুরু। একটা বিশাল পুরোনো দিনের বাড়ি। এলাকাটা এতটাই নিরিবিলি যে মাগরিবের আজানের পর রাস্তায় একটা বিড়াল ছানাও দেখা যেত না। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পায়ে হেঁটে গেলে কমসে কম 40 থেকে 45 মিনিট লাগতো। আর ওই এলাকায় রিক্সা বা সিএনজি পাওয়া ছিল একরকম অসম্ভব ব্যাপার। আমি পরে জেনেছিলাম ইফতির বাবা মা তার জন্য আগে অনেক শিক্ষক ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই এই নির্জন এলাকায় প্রতিদিন রাতে এসে পড়াতে রাজি হননি। তাই তারা বেতনের অঙ্কটা অনেক বাড়িয়ে দিয়েছিলেন, এই আশায় যে হয়তো টাকার লোভে কেউ রাজি হবে। আর সেই ফাঁদে পা দিয়েছিলাম আমি। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল আমি ইফতিকে পড়াচ্ছি। আমার রুটিনটা ছিল বাঁধা। প্রতিদিন সন্ধ্যা 7টায় যেতাম। পড়াশোনা, গল্প, মজা করতে করতে রাত 9টা, কখনো 9:30 বেজে যেত। তারপর আমি ওই জনশূন্য রাস্তা ধরে আমার বাড়ির পথে রওনা দিতাম। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। রাত তখন 7:30। আমি ইফতিকে রসায়নের কি একটা জটিল বিক্রিয়া বোঝাচ্ছিলাম। ও এমন ভাবে পড়াটা গেলছিল যে আমারও পড়াতে খুব আনন্দ হচ্ছিল। সময় কিভাবে কেটে গেল টেরি পেলাম না। ঘড়ির কাঁটা যখন 9:30 ঘর ছিল, আমি বই বন্ধ করলাম। আজ এটুকুই থাক ইফতি, কাল আবার এখান থেকে শুরু করব, আমি বললাম। ইফতি তার সেই পরিচিত হাসিটা দিয়ে বলল, ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। আমি ব্যাগ কাঁধে নিলাম। ইফতির মা প্রতি রাতের মতোই আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। উনি বড্ড ভালো মানুষ, সবসময় আমার জন্য এটা সেটা নাস্তা বানিয়ে রাখতেন। বাবা, সাবধানে যেও। আজকাল এলাকাটা কেমন যেন আরো বেশি নিঝুম হয়ে গেছে। রাতে বড্ড ভয় লাগে। আমি তাকে অভয় দিলাম, চিন্তা করবেন না খালাম্মা, অভ্যাস হয়ে গেছে আমার, আল্লাহ ভরসা। গেট খুলে আমি রাস্তায় নামলাম। ইফতিদের বাড়িটা একটা লম্বা সরু গলির প্রায় শেষ মাথায়। এই গলিটা পেরিয়ে মূল রাস্তায় উঠতে অন্তত 10 মিনিট লাগতো। আজ রাতটা অন্য দিনের চেয়ে একটু আলাদা। আকাশে এক ফালি ঘোলাটে চাঁদ। রাস্তার সোডিয়াম লাইটগুলো জ্বলছে, কিন্তু সেগুলোর আলোকেও কেমন যেন ম্লান আর প্রাণহীন লাগছিল। চারপাশটাই এত নিস্তব্ধ যে আমি আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। ঝিঝি পোকার ডাকটাও আজ নেই। আমি হাঁটতে শুরু করলাম। আমার জুতোর খটখট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এই অস্বাভাবিক নীরবতা আমার বুকে একটা অজানা চাপ সৃষ্টি করছিল। কিছু দূর এগোনোর পর হঠাৎ করে আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমার কেন যেন মনে হলো আমি একা নই, আমার পেছনে কেউ আছে। কেউ একজন আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, হয়তো এই গলির কোন অন্ধকার কোণ থেকে, অথবা আমার ঠিক পেছনেই কয়েক হাত দূরে। আমার বুকের ভেতরটা হঠাৎ শুকিয়ে গেল। আমি কি ভুল ভাবছি? সারাদিনের ক্লান্তি, সকালের ক্লাস, দুপুরের দৌড়াদৌড়ি, তারপর আবার এই দীর্ঘ পথ হেঁটে আসা, হয়তো এই কারণেই আমার এমন মনে হচ্ছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভূতিটা গেল না, উল্টো আরো তীব্র হলো। আমার স্পষ্ট মনে হতে লাগলো আমার ঘাড়ের ঠিক পেছনে কেউ একজন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি আর পারলাম না। আমার হাঁটার গতি কমে গেল। আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার ভান করে খুব ধীরে ঘাড় ফেরালাম। ফাঁকা গলিটা একদম ফাঁকা। দূর পর্যন্ত রাস্তার হলদে আলো আর দুপাশের বাড়ির দেয়ালের গাঢ় ছায়া ছাড়া আর কিচ্ছু নেই। ইফতিদের বাড়ির গেটটাও আবছা দেখা যাচ্ছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বুকটা এখানে ধরফর করছে। কি সব উল্টো পাল্টা ভাবছি। আমি বের করে উঠলাম। ক্লান্তিতে মাথা কাজ করছে না, এই ভেবে আমি আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আমার পা আগের মতো স্বচ্ছন্দ নয়। আমি প্রায় দৌড়ানোর ভঙ্গিতে পা চালালাম। আমার কান দুটো খাড়া হয়ে আছে। চারপাশের প্রতিটা ক্ষুদ্র শব্দ আমি শোনার চেষ্টা করছি, কিন্তু না, কোনো শব্দ নেই। এই অস্বাভাবিক নীরবতায় যেন আমার ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। এই গলিটায় আলো আঁধারের খেলাটা বড্ড বেশি। দুটো লাইট পোস্টের মাঝখানের অংশটা গাঢ় অন্ধকারে ডুবে থাকে। প্রতিটা অন্ধকার অংশ পার হওয়ার সময় আমার মনে হচ্ছিল ওই অন্ধকারের ভেতর থেকে কেউ হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। এই এলাকাটা নিয়ে আমার কৌতূহল ছিল আগে থেকেই। এখানকার মানুষজন রাতের বেলা
একেবারে বের হতো না। ইফতির বাবা মায়ের কাছে কয়েকবার জানতেও চেয়েছিলাম, কিন্তু তারা সবসময় প্রসঙ্গটা এড়িয়ে যেতেন। নতুন জায়গাটা নিরিবিলি তো, তাই আর কি। পুরোনো মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার মনে হতো এর পেছনে অন্য কোনো ঘটনা আছে, এমন কিছু যা তারা আমার কাছে লুকাতে চায়, এমন কোনো ভয় যা তাদের রাতে ঘর থেকে বের হতে দেয় না। গলির মোড়টা আর মাত্র কয়েক গজ দূরে, সেখান থেকে মূল রাস্তা দেখা যায়। আমি প্রায় দৌড়ে মোড়ের কাছে চলে এলাম। আমার হৃৎপিণ্ড এমন ভাবে লাফাচ্ছে যে আমি নিজের কানে তার শব্দ শুনতে পাচ্ছি। মোড়ে এসে আমি না থেমে পারলাম না, আমাকে শেষবারের মতো নিশ্চিত হতে হবে। আমি আবার পেছনে তাকালাম, না, কেউ নেই। পুরো গলিটা যেন একটা ভৌতিক সিনেমার সেট, স্থির প্রাণহীন। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত পায়ে মূল রাস্তার দিকে এগিয়ে গেলাম। রাস্তার আলো এসে আমার বুকের ধরফরানি কিছুটা কমলো। আমি জোরে জোরে শ্বাস নিলাম। আল্লাহ রক্ষা করো, সারাদিনের ক্লান্তি হবে, তাহলে এমন অদ্ভুত অনুভূতি কেন হবে? আমি ভাবলাম, আজ হয়তো আমি একটু বেশি ভয় পেয়ে গেছি। বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম না এটা ছিল কেবল শুরু, এক ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রথম সংকেত, যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। মূল রাস্তায় উঠেও আমার অস্বস্তিটা কাটলো না। ইফতিদের এলাকার গলিটা পেছনে ফেলে এলেও সেই গা ছমছমে অনুভূতিটা যেন আমার পিছু ছাড়েনি। আমার মনে হচ্ছিল সেই অদৃশ্য দৃষ্টি এখনো আমাকে অনুসরণ করছে। মূল রাস্তাটা চওড়া হলেও এই সময়ে এখানেও মানুষজনের চলাচল নেই বললেই চলে। রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো চাঁদের ঘোলাটে আলোয় কেমন যেন অদ্ভুত সব অবয়ব ধারণ করেছে। পাতার ফাঁক গলে পড়া আলো ছায়া মিলেমিশে রাস্তার বিচিত্র সব নকশা তৈরি করেছে, যা আমার ভয়ার্ত মনকে আরো বিচলিত করে তুলছিল। প্রতিটা ছায়ামূর্তিকে আমার কাছে জীবন্ত মনে হচ্ছিল। আমি হাঁটছি, দ্রুত পায়ে হাঁটছি। এই রাস্তা ধরে আরো প্রায় 15 মিনিট হাঁটলে তবে একটা ছোট বাজারের মতো পড়ে, যেখান থেকে রিক্সা বা সিএনজি পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকে। এই 2 মাসে একদিনও আমি মূল রাস্তায় ওঠার আগে কোনো যানবাহন পাইনি। চারপাশটা আগের মতো নিস্তব্ধ, শুধু আমার জুতোর শব্দই সেই নীরবতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। খট খট খট। ফাঁকা রাস্তায় শব্দটা কেমন বেমানান জোরে শোনাচ্ছে। হঠাৎ আমার মনে হলো আরো একটা শব্দ হচ্ছে, ঠিক আমার জুতোর শব্দের সাথে তাল মিলিয়ে খট খট খট। আমি থমকে দাঁড়ালাম, সাথে সাথে পেছনের শব্দটাও থেমে গেল। আমার বুকের ভেতর কেউ যেন একটা ঠান্ডা হাতুড়ি দিয়ে বাড়ি মারলো। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কি ভুল শুনলাম? আমি কান খাড়া করলাম, না, কোনো শব্দ নেই। শুধু দূর থেকে কোনো এক নৈশ প্রহরীর বাঁশির ক্ষীণ আওয়াজ ভেসে আসছে, যা পরিবেশটাকে আরো বেশি রহস্যময় করে তুলছে। বাতাসটাও যেন এই মুহূর্তে বয়ে চলা বন্ধ করে দিয়েছে। হয়তো আমার জুতোর শব্দেরই প্রতিধ্বনি। আমি নিজেকে প্রবোধ দেয়ার মরিয়া চেষ্টা করলাম। এই গাছপালা ঘেরা ফাঁকা রাস্তায় এমনটা হতেই পারে, শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আমি আবার হাঁটতে শুরু করলাম, এবার একটু ধীরে, কান খাড়া রেখে। খট খট, আবার সেই শব্দ, ঠিক আমার পেছনে। আমি যেমন পা ফেলেছি, শব্দটাও ঠিক তেমনই আসছে, যেন কেউ একজন আমার হাঁটার নকল করে করে এগোচ্ছে। না, এটা প্রতিধ্বনি নয়। প্রতিধ্বনি হলে শব্দের মাঝে সামান্য বিরতি থাকতো। এটা ঠিক আমার পদক্ষেপের সাথে ঘটছে, অথবা এক মুহূর্ত পরে। আমার আর সাহস হলো না, আমি প্রায় ছুটতে শুরু করলাম। কিন্তু আজব ব্যাপার, আমি যত জোরে পা চালাচ্ছি, পেছনের সেই পায়ের শব্দ তত দ্রুততর হচ্ছে। মনে হচ্ছে যে বা যাই আমাকে অনুসরণ করছে, সেও দৌড়াতে শুরু করেছে। ব্যবধানটা ক্রমশ কমে আসছে। আমি ভয়ে আল্লাহ তাআলার নাম জপতে শুরু করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বিড়বিড় করছি। আমার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছি। আমি শুধু জানি আমাকে এখান থেকে পালাতে হবে, যত দ্রুত সম্ভব। দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস আটকে আসছিল। আমার মনে হচ্ছে আমার ফুসফুস ফেটে যাবে। আমি আর পারছি না। ঠিক তখনই একটা বাঘ ঘুরতেই আমি দৃশ্যটা দেখলাম। একটা সিএনজি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হেডলাইট দুটো জ্বলছে, কিন্তু আলোটা কেমন যেন নেভো নেভো হলদেটে। এই 2 মাসের মধ্যে এমন ঘটনা কোনোদিনও ঘটেনি। এই নির্জন রাস্তায় রাত প্রায় 10টার সময় মূল চৌরাস্তায় পৌঁছানোর আগেই একটা সিএনজি দাঁড়িয়ে আছে। এটা সোনার হরিণ পাওয়ার মতোই অকল্পনীয় একটা ব্যাপার। আমার ভয়টা এক মুহূর্তে বিস্ময় আর স্বস্তিতে পরিণত হলো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। দৌড়াতে দৌড়াতেই আমি সিএনজিটার দিকে এগিয়ে গেলাম। আমার আর কোনো দিকে খেয়াল নেই, পেছনের সেই পায়ের শব্দ যেন এই স্বস্তির কাছে ম্লান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি হাঁপ ছাড়লাম। যাবেন ভাই, যাবেন? আমি হাঁপাতে হাঁপাতে সিএনজির কাছে গিয়ে বললাম। সিএনজি ড্রাইভারের আসনে একজন লোক বসে আছে।
কিন্তু রাস্তার আলো বা সিএনজির হেডলাইটের আলো কোনোটাই তার মুখে ঠিক মতো পড়েনি। আবছা অন্ধকারে লোকটার অভাবটুকুই শুধু বোঝা যাচ্ছে। সে কোনো কথা বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ভাবলাম হয়তো লোকটা কথা কম বলতে পছন্দ করে, অথবা এই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে থাকতে সেও বিরক্ত। অমুক জায়গায় যাব। আমি আমার গন্তব্যের নাম বললাম। ভাড়া কত? ড্রাইভার এবারও কোনো কথা বলল না, শুধু হাত ইশারা করে আমাকে সিএনজিতে উঠতে বলল। আমি একটু অবাক হলাম। ভাড়া ঠিক না করে উঠতে বলছে। লোকটা কি এই এলাকার নতুন? সাধারণত সিএনজি চালকরা ভাড়া নিয়ে কিঞ্চিত বাড়াবাড়ি করেই থাকে, কিন্তু এই লোকটা একদম ব্যতিক্রম। যাই হোক, আমার এখন এসব নিয়ে ভাবার সময় নেই। পেছনের সেই কাজ ছমছমে অনুভূতি থেকে বাঁচতে এই সিএনজিটাই এখন আমার কাছে আল্লাহ তাআলার বিশেষ রহমত। আমি আর কাল বিলম্ব না করে সিএনজির পেছনের আসনে ধপ করে বসে পড়লাম। বসার সাথে সাথে সিএনজিটা কোনো শব্দ না করে চলতে শুরু করলো, যেন একটা বৈদ্যুতিক গাড়ির মতো মসৃণ। কোনো স্টার্ট দেওয়ার শব্দ, কোনো ইঞ্জিনের গর্জন, কিচ্ছু না। আমি কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, অন্তত আর হাঁটতে হবে না। এই ভয়ঙ্কর নির্জনতা থেকে আমি এখন নিরাপদ। সিএনজিটা চলতে শুরু করার পর আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। ড্রাইভারের মুখটা দেখার একটা অবচেতন চেষ্টা, কিন্তু মিররটা এমন ভাবে ঘোরানো যে পেছনের কিছুই দেখা যাচ্ছে না। শুধু রাস্তার হলদে বাতিগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে। আমি ভাবলাম যাক, ভালোই হলো। লোকটা হয়তো বুঝতে পেরেছে আমি খুব তাড়ার মধ্যে আছি, তাই কথা না বাড়িয়ে চলতে শুরু করেছে। আমি সিটির সাথে গায়ে দিলাম। আজ রাতের ঘটনাগুলো আমার স্নায়ুর ওপর দিয়ে বড় ধকল চালিয়েছে। আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলাম, পেছনের সে পায়ের শব্দটা কি সত্যি ছিল নাকি আমার মনের ভুল। ইফতিদের এলাকার ওই অদ্ভুত নীরবতা, মানুষের রাতের বেলা বাইরে না বের হওয়া, এসবের পেছনে কি সত্যি কোনো খারাপ জিনিসের ইশারা আছে? আমি যখন এসব ভাবনায় ডুবে আছি, আমি খেয়ালই করিনি যে সিএনজিটা মোটেও স্বাভাবিক গতিতে চলছে না। এটা যেন রাস্তার উপর দিয়ে উড়ে চলেছে। সিএনজিতে বসে আমি প্রথমে যে স্বস্তিটা অনুভব করছিলাম, তা ধীরে ধীরে এক ধরনের চাপা অস্বস্তিতে রূপ নিতে শুরু করলো। প্রথম কারণটা হলো ড্রাইভারের অস্বাভাবিক নীরবতা। আমি সিএনজিতে ওঠার পর থেকে লোকটা একটা শব্দ করেনি। এমনকি আমি যখন গন্তব্যের কথা বললাম, ভাড়া জিজ্ঞেস করলাম, তখনও কোনো সারা শব্দ দেয়নি। শুধু মাথা নেড়েছিল আর হাতে ইশারা করেছিল। আমি মনে মনে ভাবলাম লোকটা হয়তো বোবা, কিন্তু পরক্ষণে আমার মনে হলো বোবা হলেও তো ইশারায় বা অন্য কোনোভাবে ভাড়াটা নিশ্চিত করতে পারত। কিন্তু সে কিছুই করেনি। সে শুধু সিএনজি চালিয়ে যাচ্ছে, আর সেই চালানোটাও কেমন অদ্ভুত। ড্রাইভিং সিটে লোকটা যেভাবে বসে আছে তা দেখে মনে হচ্ছে এটা খোদাই করা পাথরের মূর্তি। স্টিয়ারিং হুইল ধরে আছে ঠিকই, কিন্তু তার শরীরে কোনো নড়াচড়া নেই। সাধারণত ড্রাইভাররা রাস্তা অনুযায়ী ডানে বামে সামান্য হলেও হেলে দুলিয়ে মাথা ঘোরায়, হর্ন বাজায়, কিন্তু এই লোকটা একদম স্থির, যেন সে আর সিএনজিটা একীভূত হয়ে গেছে। তার মাথাটাও একেবারের জন্য ডানে বা বামে ঘোরেনি। আমি রিয়ার ভিউ মিরর দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। না, লোকটার মুখ দেখার কোনো উপায় নেই। মিররটা এমন ভাবে ঘোরানো যে শুধু পেছনের সিটের একটা অংশ দেখা যাচ্ছে, তবে তার কাঁধ আর মাথার পেছনের অংশটুকু দেখা যাচ্ছে। মাথায় একটা পুরনো ময়লা টুপি পরা। যাক বাবা, সিএনজি তো পেয়েছি, এটাই অনেক। আমি নিজেকে বোঝালাম, প্রতিদিন যদি এই সময়ে এখানে একটা সিএনজি পেয়ে যেতাম তাহলে আর চিন্তা ছিল না। এই 2 মাসের যাতায়াতে আমি হারে হারে টের পেয়েছি এই এলাকা থেকে রাতে ফেরাটা কি পরিমাণ ঝক্কের। আমি ভাবলাম লোকটা হয়তো এলাকারই কেউ, তার মতো কোনো ভুক্তভোগী হয়তো রাতে সিএনজি নিয়ে বের হয়েছে। তাছাড়া লোকটা খুব ভালো। আমি মনে মনে ড্রাইভারের প্রশংসা করলাম। আমি যে ভালো বলবো তাতে রাজি হয়ে যাবে হয়তো। কথা বাড়ায়নি, এটাই ভালো। কিন্তু আমার এই স্বস্তি ভাবনাগুলো বেশিক্ষণ স্থায়ী হলো না। সিএনজিটা গতিপথ ছেড়ে মূল রাস্তায় ওঠার পর থেকেই ঘটল বিপত্তি। সাধারণত এই সময়টায় রাস্তায় কিছুটা জ্যাম থাকে, বা অন্তত ধীর গতিতে গাড়ি চলে, কারণ মানুষজন অফিস বা কাজ সেরে বাড়ি ফিরতে শুরু করে। কিন্তু আমাদের সিএনজিটা যেন কোনো কিছুর তোয়াক্কা না করেই ঝড়ের গতিতে এগোচ্ছে। আমি প্রথমে ভাবলাম রাস্তা হয়তো ফাঁকা, কিন্তু আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম তা নয়। অন্যান্য রিক্সা, বাস, প্রাইভেট কার সবই আছে, কিন্তু আমাদের সিএনজিটা সেগুলোকে সাপের মতো এঁকে বেঁকে, কখনো বা দুটো গাড়ির মাঝখানের সরু জায়গা দিয়ে এমন ভাবে ওভারটেক করছে যেন অন্য গাড়িগুলো স্থির দাঁড়িয়ে আছে আর আমরাই শুধু চলছি। গতিটা অস্বাভাবিক। আমার মনে হলো সিএনজিটা যেন বুলেট ট্রেনের গতিতে ছুটছে। রাস্তার দুপাশের দোকানপাট, বিলবোর্ড, মানুষজন সবকিছু ঝাপসা একটা রেখার মতো পেছনে মিলিয়ে যাচ্ছে। বাতাসের একটা তীব্র শো শো শব্দ ছাড়া আর কিছুই আমি শুনতে পাচ্ছি না। ইঞ্জিনের যে একটা স্বাভাবিক শব্দ থাকে সেটাও যেন অনুপস্থিত। আমার বুকটা আবার ধরফর করতে শুরু করলো। এটা কি হচ্ছে? একটা সিএনজি এত দ্রুত কিভাবে চলতে পারে? আমি মিটার প্যানেলের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার আর ড্রাইভারের শরীরের আড়ালে কিছুই দেখা গেল না। ভাই, একটু আস্তে চালান, এত জোরে চালাচ্ছেন কেন?
অ্যাক্সিডেন্ট করবেন তো? আমি কিছুটা চিৎকার করেই বললাম। কিন্তু ড্রাইভারের কোনো ভাবান্তর নেই। সে যেমন মূর্তির মতো বসেছিল ঠিক তেমনই বসে আছে। তার কান পর্যন্ত যেন আমার কথা পৌঁছায়নি। সে একইভাবে স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে আছে। শুনছেন ভাই, গাড়ি আস্তে চালান, আমি বলছি। আমি এবার সিটের সামনের দিকে ঝুঁকে ড্রাইভারের কাঁধে টোকা দিতে গেলাম। আমার গলা ভয়ে শুকিয়ে আসছে, কিন্তু আমার হাতটা কাঁধে স্পর্শ করার আগেই সিএনজিটা একটা বিকট ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি হুমড়ি খেয়ে সামনের গ্রিলে প্রায় আছড়ে পড়ছিলাম। কোনো ক্রমে আমি নিজেকে সামলে নিলাম। আমার হৃৎপিণ্ড গলার কাছে চলে এসেছে। আমি বাইরে তাকালাম এবং অবাক হয়ে দেখলাম আমি আমার বাড়ির সামনে এসে পড়েছি। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব যে রাস্তা আসতে আমার প্রতিদিন রিক্সা, অটো বা টেম্পোতে করে এলে অন্তত 20 থেকে 25 মিনিট সময় লাগে, সেই রাস্তা আমি আজ মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে চলে এসেছি। এটা অবিশ্বাস্য। আমি ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, হিসেব ঠিক। আমি 9:30 বেরিয়েছিলাম। তারপর 10 মিনিট হাঁটা, তারপর সিএনজিতে ওঠা, সব মিলে এখন বাজে মাত্র 10:05। আমার মাথা কাজ করছে না। আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি? আমি সিএনজি থেকে নামার জন্য দরজা খুলতে গেলাম। এই লোকটা কি স্বাভাবিক মানুষ নাকি অন্য কিছু? এই দ্রুত গতির জন্য লোকটাকে ধন্যবাদ দেব নাকি তার এই অদ্ভুত আচরণের জন্য ভয় পাবো? আমি শুধু জানি আমাকে যত দ্রুত সম্ভব এই সিএনজি থেকে নামতে হবে। আমি পকেট থেকে মানিব্যাগ বের করলাম। আমার হাত কাঁপছে। আমি পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। 10-12 মিনিটের এই অবিশ্বাস্য যাত্রার পর আমার স্নায়ু আর ঠিকভাবে কাজ করছিল না। আমি শুধু চাইছিলাম লোকটাকে তার প্রাপ্য মিটিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব এই সিএনজি থেকে নেমে পড়তে। আমি কাঁপা কাঁপা হাতে একটা 100 টাকার নোট বের করলাম। সাধারণ ভাড়ার চেয়ে এটা বেশি, কিন্তু এই মুহূর্তে আমার দরদাম করার কোনো ইচ্ছে বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না। এই নিন। আমি টাকাটা লোকটার দিকে বাড়িয়ে ধরলাম। সিএনজির ভেতরে আবছা অন্ধকার। লোকালয়ের লাইট পোস্টের আলো থাকলেও তার ড্রাইভারের আসন পর্যন্ত ঠিকমতো পৌঁছাচ্ছে না। ড্রাইভার টাকাটা নেয়ার জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিল, আর সেই হাতটা দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার রক্ত যেন এক মুহূর্তে বরফ হয়ে গেল। রাস্তার হলদে আলোয় এক পলকের জন্য আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। লোকটার হাতটা, ওটা স্বাভাবিক কোনো মানুষের হাত নয়। হাতটা কেমন যেন ফোলা ফোলা, ফ্যাকাশে সাদা। আর আঙ্গুল, আমি স্পষ্ট দেখতে পেলাম লোকটার হাতে মাত্র 4টা আঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা। কিন্তু বড় আঙ্গুলটা নেই। শুধু তাই নয়, হাতের চামড়াটা মসৃণ নয়, কেমন যেন খসখসে, চকচকে, ঠিক যেন মাছের আঁশের মতো। আমি আতঙ্কে টাকাটা শক্ত করে মুঠো করে চেপে ধরলাম। আমার পুরো শরীর ভয় অবশ্যই আসছে। আমি কি ঠিক দেখছি নাকি অস্বাভাবিক গতির ঝাঁকুনিতে আমার মাথা গলিয়ে গেছে? আমার চোখ কি আমাকে ধোঁকা দিচ্ছে? আমি টাকাটা আর লোকটার হাতে দিতে পারলাম না। ভয় আমার হাতটা নিজের অজান্তে পিছিয়ে এসেছে। আমি টাকাটার সমেত 2 হাত আমার বুকে চেপে ধরলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আমি মরিয়া হয়ে লোকটার মুখের দিকে তাকালাম। মুখটা আবছা। লোকটা একটা মাফলার বা রুমাল দিয়ে নাক মুখ এমন ভাবে পেঁচিয়ে রেখেছে যে শুধু চোখ দুটো আর নাকের উপরের অংশটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সেই চোখ দুটো অন্ধকারে দুটো গর্তের মতো লাগছে। কোনো অনুভূতি নেই, কোনো ভাবলেশ নেই। স্থির পলকহীন ড্রাইভার কোনো কথা বলল না। সে আবার হাতটা বাড়িয়ে রাখলো। এবার সে হাতটা একটু নাড়ালো, যেন টাকাটা দেওয়ার জন্য ইশারা করছে। কিন্তু না, সে কথা বলল না। শুধু তার মাথাটা যেন এতক্ষণ মূর্তির মতো স্থির ছিল। সেটা সামান্য কাত করে আমার হাতে ধরা টাকাটার দিকে ইশারা করলো। আমি ভয়ে ভয়ে দ্বিতীয়বার লোকটার হাতের দিকে তাকালাম। আমার বুক টিপ টিপ করছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যা দেখেছি তার যেন ভুল হয়। কিন্তু এবার আমি যা দেখলাম তাতে আমার বিভ্রান্তি আরো বেড়ে গেল। হাতটা একদম স্বাভাবিক, 5টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল সহ। স্বাভাবিক মানুষের মতোই চামড়া, কোনো আঁশ নেই, কোনো ফোলা ভাব নেই। এটা সাধারণ কর্মঠ মানুষের হাত। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। তাহলে আমি একটু আগে কি দেখলাম? ওটা কি শুধু আমার চোখের ভুল? সারা রাতের ক্লান্তি, নির্জন রাস্তায় একা হাঁটার ভয়, আর এই সিএনজির অস্বাভাবিক গতি, সবকিছু মিলিয়ে কি আমার হ্যালোসিনেশন হচ্ছে? কি হলো? টাকা দেন। ড্রাইভারই প্রথমবার কথা বলল। খসখসে জড়ানো একটা কণ্ঠ, যেন বহু বছর ধরে কেউ কথা বলছে না। হঠাৎ কথা বলায় গলা দিয়ে এমন আওয়াজ বেরোচ্ছে, অথবা যেন কেউ ভেজা সাথে কোনো জায়গা থেকে কথা বলছে। গলার স্বরটা এতটাই প্রাণহীন যে আমার গায়ে আবার কাঁটা দিয়ে উঠল। আমি এক মুহূর্ত দেরি করলাম না। আমি ভাবলাম হয়তো প্রথমবার আমি ঠিক মতো দেখতে পাইনি। আলো আধারের খেলা। আমি প্রায় ছুঁড়ে মারার মতো করে টাকাটা লোকটার বাড়িয়ে দেয়া হাতে ফেলে দিলাম। টাকাটা হাতে পড়তেই লোকটা হাতটা গুটিয়ে নিল। আমি দ্রুত সিএনজির দরজা খুলে রাস্তায় নেমে পড়লাম। নামার সময় আমি আরেকবার লোকটার মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু লোকটা ততক্ষণে সিএনজি ঘুরিয়ে ফেলেছে।
হেডলাইটের তীব্র আলো এসে পড়লো আমার চোখে। আমি চোখ ধাঁধিয়ে হাত দিয়ে মুখ আড়াল করলাম। পরের মুহূর্তে যে গতিতে সিএনজিটা এসেছিল ঠিক সেই গতিতেই সেটা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। 1 সেকেন্ডের জন্য সেটার ব্রেক লাইট বা ইন্ডিকেটর জ্বলতে দেখলাম না আমি। শুধু একটা শো শো শব্দ মিলিয়ে গেল বাতাসে। আমি সেখানেই রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। আমার সারা শরীর কাঁপছে। আমি আমার নিজের হাতের দিকে তাকালাম, স্বাভাবিক। আমি রাস্তার দিকে তাকালাম, স্বাভাবিক। আমি আমার বাড়ির গেটের দিকে তাকালাম, সব স্বাভাবিক। তাহলে একটু আগে যা ঘটলো সেটা কি ছিল? ওই 4 আঙ্গুলের আঁশওয়ালা হাত, ওটা কি সত্যি ছিল নাকি আমার মনের ভুল? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আমি টলতে টলতে নিজের বাড়ির গেটের দিকে এগিয়ে গেলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি কি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছিলাম নাকি এটা স্রেফ একটা দুঃস্বপ্ন? আমি কলিং বেল টিপলাম। আমার মা দরজা খুললেন। কিরে, আজ এত তাড়াতাড়ি? আমি কোনো জবাব দিতে পারলাম না। আমি শুধু ফ্যাকাশে মুখে ঘরে ঢুকে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর ঠান্ডা পানি থেকে এই মাত্র উঠে এসেছি। আমার শরীর কাঁপছে, কিন্তু সেটা শীতে নয়, ভয়। আমি ঠিক করলাম এই ঘটনা আর কাউকে বলা যাবে না, বললে লোকে আমাকে পাগল ভাববে। বাড়িতে ঢোকার পর আমি প্রায় টলতে টলতে নিজের ঘরে চলে এলাম। আমার মা পেছন থেকে ডাকছিলেন, কিরে কিছু খাবে না? মুখটা এমন শুকনো কেন? শরীর খারাপ নাকি? আমি শুধু বলতে পারলাম, খিদে নেই মা, খুব টায়ার্ড লাগছে, গোসল করে ঘুমাবো। আমি ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ব্যাগটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার মাথায় তখন একটাই দৃশ্য, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই 4 আঙ্গুলের আঁশওয়ালা হাত। আমি কি সত্যি ওটা দেখেছিলাম নাকি সবটাই আমার মনের ভুল? আমি 2 হাত নিজের মাথা চেপে ধরলাম। আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, যুক্তিবাদী, পড়াশোনা জানা একটা ছেলে। আমি এসবে আমার বিশ্বাস করার কথা নয়, কিন্তু আমি যা দেখেছি তা এত স্পষ্ট ছিল। প্রথমবার দেখার সেই ধাক্কাটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আর দ্বিতীয়বার যখন আমি হাতটা স্বাভাবিক দেখলাম, সেটাই বা কি ছিল? হতে পারে প্রথমবার আমি রাস্তার আলো আধারিতে ভুল দেখেছিলাম। হয়তো লোকটার হাতে কোনো গ্লাভস পরা ছিল যা আমি ঠিক মতো খেয়াল করিনি, অথবা লোকটার হাতে হয়তো কোনো চর্মরোগ আছে যা আঁশের মতো দেখতে। হ্যাঁ, এটাই হতে পারে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো লোকটার হাতটা কোনো কারণে বিকৃত, তাই সে রুমাল দিয়ে মুখ আর গ্লাভস বা কিছু দিয়ে হাত ঢেকে রাখে। আর আমি ভয়ে উল্টোপাল্টা দেখেছি, কিন্তু এই যুক্তি আমার মনকে পুরোপুরি শান্ত করতে পারল না। সেই অস্বাভাবিক গতি, সেই মূর্তির মতো বসে থাকা, সেই প্রাণহীন কণ্ঠস্বর, কোনো কিছুরই যৌক্তিক ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে আমি নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে একটা মানুষের হাত কেন অদ্ভুত হতে যাবে? নিশ্চয়ই আমার মনের ভুল ছিল। সারাদিনের ধকলের পর আমার মস্তিষ্ক হয়তো আমার সাথে চাল ছেড়েছে। এই ভেবে আমি কাপড় বদলে গরম পানি দিয়ে গোসল করে শুয়ে পড়লাম। কিন্তু সে রাতের ঘুমটা আমার ভালো হলো না। বারবার আমি স্বপ্নে দেখছিলাম একটা 4 আঙ্গুলের আষ্টে হাত আমার গলা চেপে ধরতে আসছে। পরের দিনটা আমি এক ধরনের ঘোরের মধ্যে কাটালাম। ভার্সিটির ক্লাস, বন্ধুদের আড্ডা, কোথাও আমি মন দিতে পারলাম না। বারবার গত রাতের ঘটনাটা আমার মনে ফিরে আসছিল। আমি ঠিক করলাম আজ ইফতিকে পড়াতে গিয়ে আমি ইফতির বাবা মাকে এলাকাটা নিয়ে আরো কিছু প্রশ্ন করব, হয়তো তারা কিছু জানে। সময় মতো আমি আবার ইফতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আজ ইফতিদের সেই পরিচিত গলির মুখে ঢোকার সময় আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমার হঠাৎ করে কেমন যেন গা ছমছম একটা ভাব অনুভূত হলো। আগে কখনোই আমার এই গলিতে ঢোকার সময় এমন অনুভূতি হয়নি। আজ আমার মনে হচ্ছে গলিটার দুপাশের বাড়িগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকার কোণাগুলো যেন আরো বেশি অন্ধকার। বাতাসটা কেমন যেন ভারী। আমি মনে মনে আল্লাহ তাআলার নাম জপতে জপতে দ্রুত পায়ে হাঁটা শুরু করলাম। ইফতিদের বাড়িতে পৌঁছে আমি কলিং বেল টিপলাম। ইফতির মা দরজা খুললেন। আসো বাবা। তিনি স্বাভাবিকভাবেই হাসলেন। আমি ভেতরে ঢুকলাম। পড়ানোর সময়টায় আমি কিছুতেই মন বসাতে পারলাম না। বারবার আমার গত রাতের কথা মনে পড়ছিল। ইফতি হয়তো আমার অন্যমনস্কতার টের পেয়েছিল। সে 2-1বার জিজ্ঞেসও করলো, স্যার আপনার কি শরীর খারাপ? আমি জোর করে হেসে বলেছি, না ঠিক আছি, তুমি পড়ায় মন দাও। 9:30 বাজতে আমি পড়া শেষ করলাম। আজ আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি ইফতির বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেটের দিকে এগোলাম। গেট খুলে বাইরে বের হলাম এবং বের হয়েই আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ইফতিদের বাড়ির গেটের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই সিএনজিটা, গত রাতের সেই একই সিএনজি, সেই হলদেটে নিভো নিভো হেডলাইট। আজ আমার আর কোনো সন্দেহ রইল না, এটা সেই সিএনজি। কিন্তু আজ আমি খুশি হলাম না, বরং আমার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আজ কেন যেন আমার ওই সিএনজিতে উঠতে একেবারে ইচ্ছে করছিল না।
আমি ভাবলাম সিএনজিটাকে অপেক্ষা করে আমি হেঁটে চলে যাব, কিন্তু আমি পারলাম না। আমার পা দুটো যেন আমার কথা শুনছে না। আমি দেখলাম আমি আমার অজান্তেই সিএনজিটার দিকে এগিয়ে যাচ্ছি। আমি আমার মনকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। আমি যান্ত্রিকভাবে সিএনজির দরজা খুলে ভেতরে বসে পড়লাম। আজ সিএনজিতে বসতে না বসতেই আমি একটা উৎকট গন্ধ পেলাম। একটা পচা গলা কিসের যেন গন্ধ, যেন কোনো মরা প্রাণী পচে আছে। আমি নাকের রুমাল চেপে ধরলাম। এটা কিসের গন্ধ ভাই? আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। ড্রাইভার আজকেও সে একই রকম মূর্তির মতো বসে আছে, মুখ রুমাল দিয়ে ঢাকা। সে কোনো উত্তর দিল না। আমি এবার একটু বিরক্ত হলাম। শুনছেন, বলছি এটা কিসের গন্ধ? গন্ধে তো টেকা যাচ্ছে না। এবার লোকটা কথা বলল। সে একই খসখসে প্রাণহীন কণ্ঠ। কোনো দুর্গন্ধ নেই। ফাজলামো করছেন আমার সাথে? আমি রেগে উঠলাম। গন্ধে আমার বমি আসছে আর আপনি বলছেন কোনো গন্ধ নেই? লোকটা আর কোনো জবাব দিল না। সে নীরবে সিএনজি চালাতে শুরু করলো। আমার বুকের মধ্যে কেমন যেন এক অজানা ভয় আর অস্বস্তি কাজ করছিল। আমি নিজের ধ্যান অন্যদিকে ফেরানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। ফেসবুকে স্ক্রল করতে শুরু করলাম। আমি কিছু সময় পার হয়ে যাওয়ার পর আমার মনে হলো আমি অনেকক্ষণ ধরেই সিএনজিতে বসে আছি, কিন্তু গত রাতের মতো তো আজ এত দ্রুত চলার কথা নয়। আমি বাইরে তাকালাম এবং বাইরে তাকিয়ে আমি যা দেখলাম তাতে আমার রাগ এবং ভয় দুটোই চরমে পৌঁছালো। আমি দেখলাম সিএনজিটা আমার বাড়ির দিকে না গিয়ে আবার সেই ইফতিদের এলাকার গলিতে ঢুকে পড়েছে, আর আমরা এখন ঠিক ইফতিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। গাড়ি থামান, আমি চিৎকার করে উঠলাম। গাড়ি থামাতে বলছি। চালক গাড়ি থামালো না। একই গতিতে সে সিএনজি চালিয়ে যাচ্ছে। শুনতে পান না? বললাম না গাড়ি থামান। আমি এবার লোকটার কাঁধে সজোরে ধাক্কা দিলাম। সিএনজিটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আপনি এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে আবার ওই বাসার সামনে কেন এলেন? আপনি কি পাগল? আমি রাগে কাঁপছিলাম। এবার লোকটা খুব ধীরে ধীরে তার দিকে ঘাড় ফেরালো। তার মুখটা এখনো রুমালে ঢাকা, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। তারপর লোকটা হাসলো। সেই হাসি কোনো মানুষের হাসি নয়। একটা বীভৎস কর্কশ শব্দে সিএনজির ভেতরটা ভরে গেল। সেই হাসির শব্দে কাঁচগুলো পর্যন্ত যেন কেঁপে উঠল। ওটা হাসির শব্দ নয়, যেন কোনো কিছু ঘষে ঘষে কাটার আওয়াজ। সেই ভয়ঙ্কর শব্দে আমার হাত থেকে আমার মোবাইলটা ছিটকে পড়ে গেল। আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসতে শুরু করেছে। আমি মনের অজান্তেই দোয়া করেছিলাম, আল্লাহ লোকটা যেন পুরোপুরি আমার দিকে ঘুরে না তাকায়, কারণ যার হাসির শব্দ এত ভয়ঙ্কর সে দেখতে না জানি কত ভয়ঙ্কর হবে। সে বীভৎস ঘর ঘরে হাসির শব্দে আমার কান তালা ধরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার মাথার ভেতরের শিরা উপশিরা সব ছিঁড়ে যাচ্ছে। আমি দুই হাতে কান চেপে ধরেও সেই আওয়াজ থেকে মুক্তি পাচ্ছিলাম না। লোকটা হাসছে আর হাসতে হাসতে পুরো সিএনজিটা থরথর করে কাঁপছে। আমার মনে যে ভয়টা ছিল সেটাই সত্য হতে চলেছে। আমি এটা কল্পনাতেও ভাবিনি। আমার শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে কেউ শুষে নিয়েছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি কোনো ক্রমে আমার কাঁপা কাঁপা পা দুটো দিয়ে সিএনজির দরজাটা খোলার জন্য হাত রাখলাম। আমার হাত থেকে পড়ে যাওয়া মোবাইলটা সিটের নিচে পড়েছিল। আমি এক ঝটকায় মোবাইলটা উঠিয়ে নিলাম। আমার এখন একটাই লক্ষ্য, পালাতে হবে। আমি কোনো ক্রমে কাঁপা হাতে সিএনজির দরজাটা খুললাম। আমার পা দুটো আর আমার ভার বহন করতে পারছিল না। আমি প্রায় হুমড়ি খেয়ে সিএনজি থেকে রাস্তায় নেমে পড়লাম। নেমে আমি পেছনের দিকে না তাকিয়ে দৌড় দিতে যাব, ঠিক এমন সময় আমার কাঁধে একটা হাত পড়ল। সেই হাতের স্পর্শ আমার মনে হলো আমার কাঁধের ওপর কেউ এক টুকরো বরফ চেপে ধরেছে। এতটাই ঠান্ডা সেই স্পর্শ যে আমার পুরো শরীর এক মুহূর্তে শিউরে উঠল। সেই ঠান্ডা ভাবটা শুধু আমার কাঁধে সীমাবদ্ধ রইল না, মনে হলো সেটা আমার চামড়া ভেদ করে মাংসপেশি পেরিয়ে হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল আমার কাঁধটা হয়তো এই মুহূর্তে বরফের মতো জমে গিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। আমি জমে গেলাম। আমার দৌড়ানোর সব শক্তি, সব ইচ্ছা এক মুহূর্তে উবে গেল। পেছনে তাকানোর বিন্দুমাত্র সাহস আমার আর অবশিষ্ট ছিল না। আমার শুধু মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে তাকাই তবে আমি যা দেখব তা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমার কানের কাছে একটা ঠান্ডা ভেজা নিঃশ্বাস এসে লাগলো। সেই পচা গন্ধটা এখন আরো তীব্র। মনে হচ্ছে আমি যেন কোনো খোলা নর্দমার পাশে দাঁড়িয়ে আছি। তারপর সেই বীভৎস খসখসে কণ্ঠটা আবার শোনা গেল খুব কাছ থেকে আমার কানের ঠিক পেছনে। স্যার, আমার ভাড়া। সেই কণ্ঠস্বর, সেটা কোনো মানুষের কণ্ঠ ছিল না। সেটা ছিল যেন কোনো গভীর কবর থেকে উঠে আসা এক প্রতিধ্বনি। সেই কণ্ঠস্বরের ব্যবহার আর সেই ভাড়া চাওয়ার ধরন, এই দুয়ে মিলে আমি আমার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। আমার আর পেছনে ঘুরে তাকানোর সাহস হলো না। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো।
আমি বুঝতে পারলাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মুহূর্তের মধ্যে আমি প্রথমে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়লাম, আর তারপর জ্ঞান হারিয়ে মাটির ওপর লুটিয়ে পড়লাম। আমার নিথর দেহটা পড়ে রইল ঠিক ইফতিদের বাড়ির গেটের সামনে, সেই ভয়ঙ্কর সিএনজিটার হলদেটে আলোর নিচে। কতক্ষণ আমি এভাবে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা পরিচিত বিছানা আবিষ্কার করলাম। আফসা আলোয় আমি চিনতে পারলাম এটা ইফতিদের বসার ঘরের সেই সোফাটা, আমার মাথায় ভেজা কাপড়ের পট্টি দেয়া। জ্ঞান ফিরেছে, মা স্যারের জ্ঞান ফিরেছে, এটা ইফতির গলা। মুহূর্তের মধ্যে ইফতির বাবা মা প্রায় ছুটে ঘরে ঢুকলেন, তাদের চোখে মুখে রাজ্যের উদ্বেগ। বাবা, কি হয়েছিল আপনার? আপনি ঠিক আছেন তো? ইফতির মা প্রায় কেঁদে ফেলেছিলেন। আমি কিছু বলতে পারলাম না। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। এমনটা নয় যে আমি সবকিছু ভুলে গেছি, বরং সেই ভয়ঙ্কর ঘটনা, সেই ঠান্ডা স্পর্শ, সেই বিকট হাসি, সেই কণ্ঠস্বর সবকিছু আমার মনে জ্বলজ্বল করছে। ভয় আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল, আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। ইফতির বাবা আমার কাছে এসে বসলেন। আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম দেখি আমার গেটের সামনে আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। কি হয়েছিল বাবা? কেউ কি আপনার কিছু? আমি কোনো ক্রমে কাপা হাতে এক গ্লাস পানি চাইলাম। ইফতি দৌড়ে গিয়ে পানি নিয়ে এসলো। পানিটা খাওয়ার পর আমি একটু সুস্থ বোধ করলাম। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি কাপা কাপা গলায় বললাম, আমি আর ইফতিকে পড়াতে এখানে আসতে পারবো না। ইফতির বাবা মা একে অপরের দিকে তাকালেন। আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। তারপর আমি গত 2 রাতের সব ঘটনা, প্রথম দিনের সে অদৃশ্য অনুসরণ, সে অদ্ভুত সিএনজি, সেই 4 আঙ্গুলের আশোয়ালা হাত, আর আজকের এই বিভীষিকা সবকিছু খুলে বললাম। আমার মুখ থেকে সবটা শুনে ইফতির বাবা মা একদম চুপ হয়ে গেলেন। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে পাগল ভাববে, আমার কথা হেসে উড়িয়ে দেবে, কিন্তু তারা কিছুই বলল না, কোনো জোরাজুরি করলো না। ইফতির বাবা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি যা ভালো মনে করেন বাবা, আমরা আপনাকে জোর করব না। আপনি আজ রাতটা এখানে বিশ্রাম নিন, সকালে আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। সেই রাতটা আমার জীবনের দীর্ঘতম রাত ছিল। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি, শুধু আল্লাহ তাআলার নাম জপেছি। আমার মনে হচ্ছিল সেই ঠান্ডা স্পর্শটা আমি এখনো আমার কাঁধে অনুভব করতে পারছি। পরের দিন সকালবেলা ইফতির বাবা যেমন কথা দিয়েছিলেন, ঠিক তেমনি তিনি আমাকে তার নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসলেন। সারা রাস্তা আমরা কেউ কোনো কথা বলিনি। আমি সেদিন ইফতির বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমি আর পড়াতে পারবো না। এরপর থেকে আমি আর কখনোই ওই এলাকার পথ মাড়াইনি। সেখানের বাতাসে যেন ভয় মিশে আছে। আমি জানি না সেদিন আমি কিসের পাল্লায় পড়েছিলাম। সেটা কি কোনো খারাপ জিনিস ছিল নাকি কোনো ছায়ামূর্তি? আমি শুধু জানি আল্লাহ তাআলা সে রাতে আমাকে কোনোভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজ। তিনি বর্তমানে সরকারি চাকরি করছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার একটি গ্রামে। আর এই ঘটনাটি তিনি মূলত যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে ইলিয়াস। আর ঘটনাটি ঘটেছিল এই ইলিয়াস ভাইয়ের দাদার সঙ্গে। ইলিয়াস ভাইয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গাইদঘাট নামক একটি গ্রামে। আর ইলিয়াস ভাইয়ের দাদার নাম হচ্ছে কুদ্দুস আলী। আর এই ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য এই হাফিজ ভাই ইলিয়াস ভাইয়ের আব্বার কাছেও গিয়েছিলেন। তো ইলিয়াস ভাইয়ের আব্বা অসুস্থ মানুষ, তো তিনি এই ঘটনাটির সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করেছেন এবং এই ঘটনাটির সাথে আরো অনেক কিছু গুছিয়ে বলেছিলেন যেটা ইলিয়াস ভাই ভালো করে গুছিয়ে বলতে পারেননি। তো ইলিয়াস ভাই এবং ওনার আব্বা যেভাবে হাফিজ ভাইকে বলেছেন ঠিক সেভাবেই তিনি ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি এই 2023 সালের এপ্রিল মাসের 18 তারিখে তিনি সংগ্রহ করেছেন বলে আমাকে জানিয়েছেন। আর ঘটনাটির সাল হবে 1950 সাল বা তার আশেপাশের একটি সময়। তো ইলিয়াস ভাইয়ের দাদা কুদ্দুস আলীর সাথে যখন ঘটনাটি ঘটা শুরু হয় তখন তার বয়স ছিল 21 বছর, আর ঘটনা যখন শেষ হয় তখন তার বয়স ছিল 24 বছর। তো এই কুদ্দুস দাদা তখনও বিয়ে করেননি। ওনার মূল কাজ ছিল কৃষি জমিতে পানি দেওয়া। এই কুদ্দুস দাদার বোরিং ছিল, তিনি বোরিং দিয়ে কৃষি জমিতে পানি দিতেন। বোরিং বলতে সেচ দেওয়ার এক ধরনের মেশিনকে স্থানীয় ভাষায় বোরিং বলা হয়। আর এই সেচ পাম্প দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এটা দিয়ে পানি দিলে অল্প সময়ের মধ্যে এই কৃষি ক্ষেত ভরে যেত। ওই সময়টাতে কিন্তু
এই সেচ পাম্প গ্রামে অ্যাভেলেবল ছিল না বললেই চলে, খুব কম ছিল। তো এই ইলিয়াস ভাই এবং তার আব্বার ভাষ্য মতে ওনাদের গ্রামে শুধু এই কুদ্দুস দাদারই বোরিং মেশিন ছিল। আর বোরিং এর ক্যানালগুলো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ইট দিয়ে পাকা করা ছিল, মানে যেদিক দিয়ে পানিটা যাবে। এরপরে মাটির ক্যানাল, যেটা আমরা এখনো দেখি বিভিন্ন গ্রামে, যে সেচ পাম্পগুলো যখন সেটা দিয়ে পানি বের হয়, কিছুটা পথ, সামান্য কিছু অংশ পাকা করা থাকে, এরপরে শুরু হয় মাটির ক্যানাল। আর যেই জমিতে পানি দেওয়া হবে ওই ক্যানালের একটা জায়গায় ফাঁকা করে দেওয়া হয়, সেই জমিতে পানি ঢুকে পড়ে, আবার নির্দিষ্ট সময় পর সেই ফাঁকা জায়গাটা আবার বন্ধ করে দিতে হয়, নাহলে কিন্তু পানি উপচে পড়ে ওই জমির আবার ক্ষতি হতে পারে। এই জন্য এই বিষয়টা খুব সুন্দর করে মেইনটেইন করাটাও একটা দক্ষতার ব্যাপার। তো এই কুদ্দুস দাদার যে বোরিং ছিল, এই বোরিং এর ক্যানালগুলো ছিল ইট দিয়ে পাকা করা এবং ক্যানালগুলো ছিল কিছুটা চওড়া, আর বোরিং ঘরটি ছিল 10 ফুট উঁচু করা এবং বোরিং ঘরের উপরে ছাদ করা ছিল। তো কুদ্দুস দাদা বোরিং বা সেচ পাম্প ছেড়ে দিয়ে রাত্রে ওই বোরিং ঘরের ছাদের উপরে বিশ্রাম নিতেন এবং পানি দেওয়ার পরিমাণ যদি বেশি হতো, মানে সময়টা যদি বেশি লাগতো, তখন উনি ঘুমিয়ে নিতেন। দেখা যাচ্ছে যে দীর্ঘ একটা সময় নিয়ে কোনো একটা জমিতে পানি দিতে হবে, তাহলে উনি যদি বুঝতে পারতেন যে এখানে অনেক সময় লাগবে, তাহলে উনি কিছুটা ঘুমিয়ে নিতেন আর কি। তো এভাবে উনি রেগুলার কাজগুলো করতেন আর কি। আর ছাদের উপর দাঁড়িয়ে উনি দেখতে পেতেন জমিতে ঠিক মতো পানি যাচ্ছে কিনা, কারণ সব জায়গায় তো আর পাকা ক্যানাল না, কিছু মাটির ক্যানাল ছিল, সেগুলো আবার ভেঙে যাচ্ছে কিনা এটাও কিন্তু ওই বোরিং এর ছাদের উপর থেকে তিনি খেয়াল করতেন, চাঁদের আলোতে বুঝতে পারতেন। আর ওই সময় ওনার হাতে টর্চ লাইটও থাকতো, ব্যাটারি চালিত টর্চ লাইট, সেই টর্চ লাইট দিয়ে উনি এগুলো দেখার চেষ্টা করতেন। তো কুদ্দুস দাদার বয়স যখন 14 বছর ছিল, তখন থেকেই মূলত এই বোরিং চালানো তিনি শুরু করেছিলেন এবং প্রায় 7 বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। কখনো কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনাই ওনার সঙ্গে ঘটেনি। এই যে রাতের বেলা তিনি থাকেন, সেখানে কোনো ধরনের প্যারানরমাল বিষয় ওনার সাথে কিন্তু ঘটেনি। আর এইবার আসি মূল ঘটনায়। কুদ্দুস দাদা একদিন বাড়ি থেকে এই সেচ পাম্প চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। তো উনি বাড়ি থেকে হেঁটেই বোরিং এ যেতেন। ওনার বাড়ি থেকে ওনার ওই বোরিং ঘরের দূরত্ব সর্বোচ্চ 30 মিনিটের পায়ে হাঁটা পথ। তো কুদ্দুস দাদার বাড়ি থেকে ওই বোরিং যেতে পথের মাঝখানে একটা বিশাল বট গাছ ছিল। কুদ্দুস দাদা একদিন রাতের খাবার খেয়ে ওই সেচ পাম্প চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে প্রতিদিনের মতো বের হয়েছেন। তো কুদ্দুস দাদা যখন বট গাছ থেকে একটু দূরে, তখন উনি খেয়াল করলেন কেউ একজন বট গাছের কাছে দাঁড়িয়ে আছে। তো কুদ্দুস দাদা কোনো চিন্তা ভাবনা ছাড়াই পথ এগোতে থাকেন। কুদ্দুস দাদা যখন বট গাছের কাছে পৌঁছান, তখন দেখেন সুন্দর পোশাক পরিহিত বয়স্ক একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে, এবং হঠাৎ করে বয়স্ক লোকটা কুদ্দুস দাদাকে সালাম দিয়ে ওঠেন। সাধারণত যেটা হয় সেটা হলো যে মুরব্বীদেরকেই ছোট মানুষরা সালাম দিবেন, বয়োজ্যেষ্ঠরা সালাম পাবেন, এটা আমাদের সমাজের একটা রীতি। কিন্তু হঠাৎ করে ওই মুরব্বী তাকে সালাম দিয়ে উঠেছেন। মূলত কুদ্দুস দাদাই সালাম দিতে যাবেন, তার আগেই ওই বয়স্ক লোকটি তাকে সালাম দেন। তো কুদ্দুস দাদা ওই বয়স্ক লোকের সালামের উত্তরও দেন। তো কুদ্দুস দাদা মনে মনে ভাবেন, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর পোশাক পরিহিত, ওনাকে তো আগে কখনো দেখিনি। আর তখন তো এক গ্রাম থেকে আর একটা গ্রামের দূরত্ব ছিল অনেক, লোকজনের ঘর বাড়িও ছিল কম। তো উনি চিন্তা করেছেন যে উনি হয়তো অন্য কোনো গ্রামে যাচ্ছেন, বয়স্ক মানুষ হয়ে গেছে, বয়স্ক, তারপর আবার রাত হয়ে গেছে, এই জন্য বট গাছের এখানে উনি বিশ্রাম নিচ্ছেন। কারণ গ্রামের মানুষ কিন্তু বট গাছের নিচে বিশ্রাম নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ বট গাছের নিচে বিশ্রাম নিলে এক ধরনের খুব সুন্দর অনুভূতি জন্মায় শরীরের মধ্যে। তো কুদ্দুস দাদা মনে মনে এইগুলো ভাবছেন, কিন্তু উনি কোনো কথাবার্তা না বলেই জাস্ট খালি সালামের উত্তর নিয়েছেন, ওই বোরিং ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। উনি অল্প একটু হাঁটার পর কুদ্দুস দাদা খেয়াল করলেন যে ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে।
তো উনি পেছন ফিরে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধ তার পিছু পিছু হেঁটে আসে। তো কুদ্দুস দাদা তখনও কিন্তু ওই বট গাছ থেকে খুব বেশি দূরত্বে যে চলে গিয়েছেন তা কিন্তু নয়, সামান্য একটু দূরত্ব উনি অতিক্রম করেছেন। তখন কুদ্দুস দাদা বলে ওঠেন যে চাচা, আপনি আমার পেছনে পেছনে আসছেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি কি আমাকে কিছু বলবেন? যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তখন ওই বৃদ্ধ বলেন যে বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি তুমি কি কিছু খেতে দিতে পারবে? তো শুধু এই কথাটি ওই বৃদ্ধ বলেছেন, আর কোনো কথা উনি বলেননি। তখন ওই কুদ্দুস দাদা ভাবছেন যে এই লোকটির পোশাক আশাক দেখে তো মনে হয় না তিনি গরিব, এত সুন্দর পরিপাটি পোশাক, কিন্তু উনি যদি আবার ধনী হবেন তাহলে আমার কাছে কেন খাবার চাইবেন? তো কুদ্দুস দাদার ক্ষুধা লাগার কথা শুনে খুব মায়া হয় ওই বৃদ্ধ লোকটার উপর। তো উনি কি করে যে ওই বৃদ্ধ লোকটাকে বলে যে চাচা, আপনি ওই বট গাছের কাছে বসেন, আমি এখনই বাড়িতে যাচ্ছি, দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তখন কুদ্দুস দাদা ওই বৃদ্ধকে ওই বট গাছের নিচে বসিয়ে রেখে উনি আবার হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন। যেহেতু ওনার বাড়ি থেকে ওই বট গাছের দূরত্ব কিন্তু মোটামুটি প্রায় 25 মিনিটের পায়ে হাঁটা পথ, ওনার বোরিং ঘরের কাছাকাছি ওই বট গাছ, কিন্তু ওই বট গাছ থেকে আবার ওনার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 25 মিনিটের পর। তার মানে হচ্ছে যেতে 25 মিনিট, আসতে 25 মিনিট, এই 50 মিনিট সময় লাগবে। আর যদি বাড়িতে কিছু সময় থাকে সেই সময়টাও লাগবে। তো উনি বাড়িতে চলে আসেন এবং ওনার মাকে ডাক দেন। ওনার মা তখনও ঘুমাননি। তো ছেলেকে আবার ফেরত আসতে দেখে কুদ্দুস দাদার মা জিজ্ঞেস করেন, কিরে বাবা, কি হয়েছে? তখন কুদ্দুস দাদা বলেন যে এই ব্যাপার, একজন বৃদ্ধ লোক খুব ক্ষুধার্ত, সে খাবার চাইছে, আমি তাকে বট গাছের কাছে বসিয়ে আসছি, তোমাকে খাবার দাও। তখন কুদ্দুস দাদার মা জানায় যে হাড়িতে কিন্তু ভাত নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। একথা শুনে কুদ্দুস দাদার মন খারাপ হয়ে যায় যে হারে লোকটাকে বসিয়ে রাখলাম, এখন যদি কোনো খাবার না নিয়ে যাই উনি কি মনে করবেন, আর নিজের কাছেও কেমন লাগে। তো তার মাকে বলেন যে যা আছে তাই দাও, বাড়িতে কি আছে? তখন কুদ্দুস দাদার মা বলে যে এখন আর কি দেব, তাহলে কিছু মুড়ি নিয়ে যা, মুড়ি দেই, গুড় দেই, এই জিনিসগুলো নিয়ে যা, তাছাড়া তো এখন আর কি করবো, রান্না করে দিতে গেলেও তো অনেক সময় লাগবে, এতক্ষণ কি ওই লোকটা অপেক্ষা করবে? আর এতক্ষণ তো তাকে বসিয়ে রাখাটাও ঠিক হবে না। তো এও বলেন যে তুই সাথে করে নিয়ে আসলি না কেন তাকে, তাহলে তো বসিয়ে রেখে মুড়ি দিতাম, ততক্ষণে রান্না বাড়া করতাম। কুদ্দুস দাদার মাও খুব আন্তরিক যে একটা অভুক্ত লোক রাতের বেলা তার কাছে খাবার চেয়েছে, তো উনিও চাচ্ছিলেন যে তাকে খাবার খাওয়াতে, কিন্তু ওই সময়ের আসলে সিচুয়েশনে সেটা ওইভাবে সম্ভব ছিল না, দেরি হয়ে যাবে আর কি। তো যাই হোক, মুড়ি তারপরে গুড় এগুলো কুদ্দুস দাদাকে তার মা দিয়ে দেন। কুদ্দুস দাদাও এগুলো একটা জিনিসে নিয়ে যেতে থাকেন ওই বট গাছটার দিকে। তো বট গাছের কাছে যখন কুদ্দুস দাদা এসেছেন তখন দেখেন ওই বৃদ্ধ ওখানে নাই। তো কুদ্দুস দাদা বট গাছের আশেপাশে সব জায়গায় তিনি খুঁজতে থাকেন, কিন্তু ওই বৃদ্ধকে তিনি কোথাও দেখতে পান না। এখন কুদ্দুস দাদা ভাবছেন ওই বৃদ্ধ লোকটা মনে হয় চলে গেছে, যেহেতু তার আসা যাওয়াতে একটু সময় লেগেছে, এই কারণে উনি হয়তোবা আর এখানে অপেক্ষা করেননি। তো উনি আরো মিনিট 10 ওই বট গাছের কাছে দাঁড়িয়ে থাকেন যে বৃদ্ধ চাচা আসেন কিনা দেখার জন্য, কিন্তু ওই বৃদ্ধ না আসায় উনি আবার সেচ পাম্পের উদ্দেশ্যে রওনা হন। তো সারা রাত উনি ওই সেচ পাম্পের ওই ছাদের উপরেই বিশ্রাম নিয়েছেন। কোন জমিতে পানি যাচ্ছে, কোন জমির পানি আটকাতে হবে, কোনটায় ছাড়তে হবে, এই বিষয়গুলো তিনি দেখভাল করেন। সকালবেলা উনি আবার ওই যে মুড়ি যেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো এই যে ছোট্ট ঘটনাটি, এরপরে কিন্তু পার হয়ে যায় তিনটি বছর। এর মধ্যে কিন্তু ওই কুদ্দুস দাদার সাথে ওই বৃদ্ধের আর কখনো দেখা হয়নি। 3 বছর পর মূলত কুদ্দুস দাদার সাথে মূল ঘটনাটি ঘটে। ঘটনাটি যেদিন ঘটে সেদিন আকাশে চাঁদের আলো ছিল অন্য দিনের চেয়ে একটু বেশি, অনেক দূর পর্যন্ত বেশ ভালোই দেখা যাচ্ছিল। তখন রাত 11টার মতো বাজে। উনি বড় একটা জমিতে পানি দেওয়ার জন্য ব্যবস্থা করেন আর কি। তো বোরিং এর ছাদের উপর বিশ্রাম নিতে থাকেন। জমির পরিমাণ 20 বিঘার উপরে ছিল। তো উনি ভেবে দেখেন যে এই জমিতে পানি
মানে সেচ পাম্প দিয়ে দিতে দিতে বেশ অনেকটা সময় লেগে যাবে এবং পরিপূর্ণ হতে প্রায় সকালও হয়ে যেতে পারে। কুদ্দুস দাদা চিন্তা করছেন যে তাহলে এক কাজ করি, ঘুমিয়েই থাকি। তো উনি ওই যে ওনার সেচ পাম্প যে ঘর, সেই ঘরের ছাদের উপরে ঘুমানোর চেষ্টা করছেন। তো কতক্ষণ ঘুমিয়েছেন এটা আসলে উনি ঠিক মানে বলতে পারেন না। তো হঠাৎ একটা শব্দে ওনার ঘুম ভাঙে। ছোট বাচ্চারা পুকুরে পানি নিয়ে খেলা করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। তো কুদ্দুস দাদা ঘুম থেকে উঠে বসে পড়েন। ওই দিন অবশ্য উনি হাতে টর্চ লাইট নিয়ে আসেননি, কারণ চাঁদের আলো ভালোই ছিল আর ওনার টর্চ লাইটের ব্যাটারিটাও ডাউন হয়ে গিয়েছিল, এই জন্য উনি আনেননি আর কি। তো উনি ওই শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে পড়েন, ওই ছাদের উপরেই বসে আছেন। তো উনি সাথে সাথে ক্যানেলার দিকে তাকান, এই ক্যানেলের যে দিক দিয়ে পানি যায় আর কি, তো ওদিকে তাকানোর পরে কুদ্দুস দাদা চমকে ওঠেন এবং বাকরুদ্ধ হয়ে পড়েন। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আসলে ঘটনাটি কি ঘটছে। উনি দেখেন ছোট ছোট 7টি বাচ্চা ওই ক্যানেলের ভিতর দিয়ে পানি যাচ্ছে, এই পানি নিয়ে মানে তারা খেলা করছে। তাদের বয়স মনে হচ্ছে 5 থেকে 7 বছর হবে, এর উপরে হবে না। তাদের পরনে সাদা রঙের পোশাক, ঝকমক করছে, একদম চকচক করছে এবং তাদের কারো মুখ তিনি দেখতে পাচ্ছেন না। তবে প্রতিটি বাচ্চার পোশাক একই রকম, পা থেকে মাথা পর্যন্ত পোশাকেই ঢাকা। তবে তাদের সবাই মেয়ে বাচ্চা, এটা পোশাক দেখে বোঝা যাচ্ছে। তো কুদ্দুস দাদা খেয়াল করেন যে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, কিন্তু তারা যে কি ভাষায় কথা বলছে এটা কুদ্দুস দাদা কিছুতেই মানে বুঝতে পারছেন না। তবে মনে হচ্ছে তারা আরবিতে কথা বলছে, কারণ আরবি টুকটাক তো তিনি জানতেন, তিনি কোরআন শরীফ পড়া শিখেছিলেন, এই জন্য টুকটাক আরবি ওই শব্দগুলোর সাথে পরিচিত ছিলেন। এই জন্য মনে হচ্ছিল আরবিতে কথা বলছে, কিন্তু শিওর ছিলেন না। তো একজন আরেকজনকে সেই পানি ছুঁড়ে মারছে, এই আরেকজনকে ছুঁড়ে মারছে, আরেকজনকে ছুঁড়ে মারছে। তো উনি বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ বাচ্চা না, এগুলো নিশ্চয়ই কোনো জিন হবে। সাধারণ বাচ্চারা এভাবে এসে রাত্রেবেলা খেলবে না, আর এদের পোশাক আশাকে সাধারণ বাচ্চা বলে মনে হয় না, গ্রামে এরকম পোশাক কেউ পরে না। তো কুদ্দুস দাদা ভয়ও পেয়েছেন, এখন কি করবেন বুঝে উঠতে পারেন না। উনি চিন্তা করেন যে উনি যে এই বিষয়টা দেখে ফেলেছেন ওই বাচ্চারা যেন সেটা বুঝতে না পারে। উনি চুপ করে আবার ওই ছাদের উপরে শুয়ে পড়েন এবং চোখ বন্ধ করে দোয়া দুরূদ পড়তে থাকেন। তো একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। তো কুদ্দুস দাদা যে বাচ্চাগুলোকে দেখেছে এটা হয়তো ওই বাচ্চাগুলো তখনও বুঝতে পারেনি। তো ওনার যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে। উনি আস্তে ধীরে চারদিকে তাকান, কিন্তু ওনার মনে কিন্তু রাতের সেই ভয়টি তখনও ছিল। উনি চারপাশে তাকিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক। তখন কুদ্দুস দাদা কি করেন যে উনি যে জমিতে পানি ছেড়ে দিয়েছিলেন সেই জমিতে যান, গিয়ে দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়ে গেছে। তখন উনি ওনার সেচ পাম্পটি বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনাটি বাড়িতে এসে কারোর সাথে উনি শেয়ার করেননি। উনি চিন্তা করতে থাকেন যে উনি যেটা দেখেছেন সেটা কি আসলেই বাচ্চা ছিল নাকি ওটা ওনার মনের ভুল ছিল। কেমন তো হতে পারে সেটা ওনার মনের ভুল। তো তারপরও কুদ্দুস দাদা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বিষয়টি উনি মসজিদের ইমাম সাহেবকে বলবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি যখনই ইমাম সাহেব এসে দেখা করতে গিয়েছেন ওই ওয়াক্তে ইমাম সাহেব নামাজ পড়াতে আসেননি, আরেকজন নামাজ পড়িয়েছেন আর কি। তো 2 বার যাওয়ার পর ওনার সাথে দেখা করতে পারেননি। তো আগের মতো উনি সেই সেচ পাম্প ওই ঘরে যান, পানি দিতে থাকেন। উনি ওই রাত্রে কিছুটা ভয় পেলেও সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু উনি কিন্তু এই ঘটনা কারোর সাথে শেয়ার করেননি। 3 দিন পর ওনার খুব কাছের একজন বন্ধু আসে ওনার সাথে দেখা করতে। তখন ওই বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কুদ্দুস দাদা 3 দিন আগে রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি সম্পূর্ণ তাকে খুলে বলেন এবং কুদ্দুস দাদা তার বন্ধুকে জানায় যে সেই বিষয়টা ইমাম সাহেবকে জানানোর জন্য 2 বার গিয়েছেন, কিন্তু তার দেখা পাননি তিনি। তখন কুদ্দুস দাদার ওই বন্ধু বলে যে শোন, এই বিষয়টি তুই কাউকে বলিস না, হয়তোবা খারাপ হয়ে যেতে পারে। তো ওনার বন্ধু বলে যে তার শ্বশুর বাড়ির সাথে একজন বড় কবিরাজ আছে, সে সম্পর্কে নাকি তার দাদা শ্বশুর হয়। তো তার বন্ধু নাকি 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবেন, বিষয়টি ওই কবিরাজকে তিনি জানাবেন এবং উনি কি বলে এসে
জানাবে, মানে কুদ্দুস দাদাকে জানাবে। তো তার বন্ধু এটাও বলে দেয় যে আমি জানানোর আগে তুই ঘটনা কিন্তু কাউকে বলিস না। তো কুদ্দুস দাদা বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। তো কুদ্দুস দাদার যে বন্ধু, তার শ্বশুর বাড়ি ছিল ওই গাইদঘাট গ্রামের পাশের গ্রামে। তো ওই কুদ্দুস দাদার যে বন্ধু, তার যে কবিরাজ দাদা শ্বশুর আছে, তিনি ছিলেন ওই এলাকার নাম করা একজন কবিরাজ, এবং সকলে জানতো যে তিনি ব্ল্যাক ম্যাজিক করতেন। আর কুদ্দুস দাদা নিজেও সেই কবিরাজকে চিনতেন। তো দাদার ওই বন্ধু দুদিন পর শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির পাশে ছিল ওই কবিরাজের বাড়ি। তো কুদ্দুস দাদার বন্ধু কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কুদ্দুস দাদার বন্ধু যে খারাপ কোনো উদ্দেশ্যে কবিরাজকে এই ঘটনা বলেছে, বিষয় কিন্তু এরকম নয়। কুদ্দুস দাদার বন্ধু জানতেন যে এই কবিরাজ অনেক কালো জাদু জানে, কিন্তু তিনি ভেবেছেন এটা হয়তো সাধারণ কোনো ঘটনা, কবিরাজ হয়তো বা তাকে একটা পরামর্শ দেবে বা বলবে এই জিনিসটা এই টাইপের, তুমি এই এই কাজগুলো করো, তাহলে আর ভয় পাবা না, এই জিনিস কাছে আসবে না। জাস্ট এই উদ্দেশ্যে কুদ্দুস দাদার বন্ধু কবিরাজকে এই ঘটনাটি খুলে বলেছিলেন। ওই কবিরাজ যখন কুদ্দুস দাদার বন্ধুর মুখে সব ঘটনা শোনে, তখন কবিরাজের মুখে একটা খুশির ছাপ চলে আসে। সে ঘটনা শোনার সাথে সাথে নাকি বলে, আমি আজকেই কুদ্দুস মিয়ার সাথে দেখা করব, কারণ কুদ্দুস মিয়ার সামনে বিশাল এক বিপদ আছে, ওর প্রাণ নাশ হতে পারে। তো বিপদের কথা শুনে কুদ্দুস মিয়ার বন্ধু আরো একটু ঘাবড়ে যায়। তখন ওই কবিরাজ বলে, তুমি এখনই চলে যাও, কুদ্দুস মিয়াকে খবর দাও, আমি আজ রাতে তার সাথে ওই সেচ পাম্পের ওই ঘরের ওখানে দেখা করব। কিন্তু আমি যে তোমাকে বললাম তার সামনে, মানে কুদ্দুস মিয়ার সামনে বিপদ, এই কথাটি কিন্তু তুমি তোমার বন্ধু মানে কুদ্দুস মিয়াকে বলবে না, তাহলে সে ভয় পেতে পারে। কুদ্দুস মিয়ার ওই বন্ধু কবিরাজের বাড়ি থেকে চলে যান এবং তার শ্বশুর বাড়িতে দেখা করে আবার নিজ গ্রামে ফেরত আসেন। উনি নিজ গ্রামে এসে কুদ্দুস মিয়াকে খুঁজতে থাকেন। একসময় পেয়েও যান। তখন কুদ্দুস মিয়াকে তার বন্ধু বলে যে আজ রাতে কবিরাজ তোমার সাথে দেখা করবে, তুমি তো রাতে ওই শেষ পাম্পের ওই ঘরে থাকো, তো উনি বলেছেন উনি রাতে গিয়েই তোমার সাথে দেখা করবে। তো কুদ্দুস দাদা যখন তার বন্ধুর কাছে এই কথা শুনেছেন, তখন কিছুটা আশ্চর্যান্বিত হয়েছেন যে কবিরাজ রাতের বেলা আমার সাথে দেখা করবে, এত বড় নাম করা একজন কবিরাজ, তাও আবার নিজে এসে রাতের বেলা ওই আমার শেষ পাম্পের ঘরে, মানে ওই বোরিং ঘরের ওখানে এসে দেখা করবে, এটা কেমন ব্যাপার? এই চিন্তা করে এই কুদ্দুস দাদার মনে একটু খটকা লাগে। আর ওই কবিরাজ যে কালো জাদু করতো, এটাও তো কুদ্দুস দাদা জানতেন। তো উনি না হিসাব মিলাতে পারেন না, তো উনি রাতে কেন এই শেষ পাম্পে তার সাথে দেখা করতে হবে। যাই হোক, কুদ্দুস দাদা সেদিন রাতে ওই কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকেন, একদম স্বাভাবিক চিন্তায় আর কি। রাত শেষে সকাল হয়ে যায়, কিন্তু কবিরাজ আর আসে না। এভাবে 1.5 মাস অতিবাহিত হয়ে যায়, এর মধ্যে কবিরাজ আর আসেনি। আর কুদ্দুস দাদা প্রথম 2 দিন আসা যাওয়া মানে আশা করতো যে কবিরাজ হয়তো আসবে, কিন্তু পরে এই কবিরাজের চিন্তা মাথা থেকে একদম ছেড়ে ফেলেন, কারণ সে তো 2 রাত যখন তার জন্য অপেক্ষা করেছে আর আসে নাই, পরে আর এইসব বিষয় নিয়ে উনি ভাবেন নাই। এইভাবে কেটে যায় প্রায় 1.5 মাস। এর মধ্যে এক অমাবস্যার রাত কুদ্দুস দাদা প্রতিদিনের মতো ওই রাতে বাড়িতে খাবার খেয়ে ওই সেচ পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কোনো সমস্যা ছাড়াই ওই বটগাছ পার হয়ে অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই তিনি ওনার গন্তব্যস্থলে পৌঁছে যান। উনি যেই জমিগুলোতে পানি দিবেন সেই জমির ক্যানাল কেটে দিয়ে ওনার পাম্প চালু করে দেন। উনি মাটির ক্যানালগুলো ঠিকঠাক ভাবে বেঁধে দেন। আগেই বলেছি যে ওনার বোরিং থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু ওই মানে অনেক দূর বলতে বেশ খানিকটা পথ ওই ক্যানাল কিন্তু ইটের তৈরি, পাকা ছিল, পরেরটা মাটির আর কি। তো উনি সব ঠিকঠাক করে দিয়ে এসে ওই বোরিং এর ছাদের উপর উঠে অন্যান্য দিনের মতো শুয়ে পড়েন এবং ঘুমিয়েও পড়েন। হঠাৎ মাঝরাতে কুদ্দুস দাদার ঘুম ভাঙে এক শব্দে, যেটা নিচে একজন মানে বেশ কয়েকজন ঝগড়া করছে। তো উনি ঘুম থেকে উঠেই ওই ছাদের উপর দাঁড়িয়ে যান এবং উনি দেখতে পান, স্পষ্টভাবেই দেখছিলেন কারণ খুব কাছাকাছি ছিলেন আর কি, যদিও অমাবস্যা ছিল, কিন্তু উনি বুঝতে পারছিলেন ওই জায়গাটা কেমন যেন ঝকমক ঝকমক করছে, এই কারণে উনি দেখতে পেয়েছিলেন। উনি দেখতে পান যে সেই কবিরাজ দাঁড়িয়ে আছে এবং তার খুব কাছাকাছি মোটামুটি 5-7 ফুট দূরে সেই 7টি ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে এবং সবাই মিলে ওই কবিরাজকে কিছু বলছে।
কুদ্দুস দাদা এই দৃশ্য দেখে খুবই ভয় পান এবং উনি ওনার বোরিং ঘরের ছাদের উপর থেকে 10 ফুট উঁচু ছিল প্রায়, ওখান থেকে নিচে লাফিয়ে পড়েন। আর লাফিয়ে পড়ার সাথে সাথে একটা শব্দ হয়। এতক্ষণ কিন্তু ওই কবিরাজ বা ওই বাচ্চারা কেউ দেখেনি যে কুদ্দুস দাদা তাদের দেখতে পেরেছে। কিন্তু কুদ্দুস দাদা যখন ওই লাফ দিয়ে পড়েছেন, একটা শব্দ হয়েছে, আর তখনই ওই কবিরাজ এবং ওই বাচ্চারা কুদ্দুস দাদার দিকে তাকিয়েছেন। কুদ্দুস দাদার ইচ্ছা ছিল উনি লাফ দিয়ে বাড়ির দিকে দৌড় দেবেন, কিন্তু 10 ফুট উপর থেকে লাফ দিয়ে পড়ে পায়ে কিছুটা আঘাতও পেয়েছিলেন এবং ওখানে দাঁড়িয়ে পড়েন। ওদিকে কবিরাজ বলে ওঠে, এই কুদ্দুস, যেখানে আসিস ওইখানেই দাঁড়ায় থাক, এক চুলো নড়বি না। কুদ্দুস দাদা হঠাৎ করে এই ধরনের কথাবার্তা শুনে, কথা নাই বার্তা নাই তুই তুকারি করে কথা বলে উঠছে, উনি বেশ অবাক হন এবং উনি ওই কবিরাজের কথা মেনে নিতে বাধ্য হন। কারণ হলো, ওনার মনে হচ্ছিল তিনি ওই জায়গা থেকে এক চুলো নড়তে পারছেন না। আর কবিরাজ কি করেছে, যেই বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোকে একটা বৃত্তের মধ্যে বন্দী করে রেখেছে। আর ওই কবিরাজ নিজেও একটা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। 2 বৃত্ত থেকে দূরত্ব 7-8 ফুট হবে, এরকম আর কি আনুমানিক। তো এই যে বৃত্তগুলো তৈরি করেছে, এই বৃত্তগুলো তৈরি করেছে চুল দিয়ে, এবং একটার সাথে আর একটা চুল বেঁধে এই বৃত্ত তৈরি করা হয়েছে। এই চুলগুলো যে মহিলাদের চুল, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এই চুলের যে বেনি, মহিলারা যখন চুলের বেনি করে, তো মনে হচ্ছে এইরকম বেনি, একটা বেনির সাথে আর একটা বেনি গিট দিয়ে বিশাল বড় একটা চুলের একটা করেছে, একটা লম্বা কোনো একটা দড়ির মতো তৈরি করেছে, সেইটা গোলাকৃতিতে মাটির উপর বিছিয়ে রেখেছে এবং ওই গোলাকৃতির মধ্যে ওই 7টা বাচ্চা দাঁড়িয়ে আছে এবং ওরা খুব কান্না করছে এবং হাত দিয়ে খুব মিনতি করে কিছু একটা বলছে ছেড়ে দেওয়ার জন্য। আর কবিরাজ তাদের সাথে কথা বলছে, কবিরাজ তার ভাষায় কথা বলছে, কিন্তু ওরা যে কি বলছে এইটা আবার এই কুদ্দুস দাদা বুঝতে পারছে না। তবে কুদ্দুস দাদা বারবার একটা কথা বলছে, তোদের সবার মাথার একটা করে চুল দে, তোদের ছেড়ে দেব। কিন্তু ওই বাচ্চাগুলো খুব কান্নাকাটি করতেছে আর ইশারা করে বলতে থাকে যে তাদেরকে যেন ছেড়ে দেয়। এভাবে ঘন্টা খানেক কবিরাজ ওই বাচ্চাদের সাথে কথা বলতে থাকে। ওই বাচ্চারা কান্নাকাটি করছে, কেউ কেউ দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই চুলের যেই ওই পরিধিটা, ওই বাউন্ডারির ওখানে যখনই আসে, তখন মনে হচ্ছে যে পালাবার চেষ্টা করছে, ওখানে এসে একটা কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খাচ্ছে এবং ছিটকে এসে আবার ওই বৃত্তের মধ্যে পড়ছে। তো কুদ্দুস দাদা খুব ভালো করেই বুঝতে পারে যে এই কবিরাজের উদ্দেশ্য ভালো না, সে এই বাচ্চাগুলোকে ক্ষতি করছে। তো কুদ্দুস দাদার খুব মনে মায়া হয় ওই বাচ্চাদের জন্য, যে এইভাবে বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছে কেন। যখন ওরা ওই চুল পার হতে গিয়ে কারেন্টের শক খাওয়ার মতো শক খেয়ে আবার মাঝে এসে পড়ছে, তখন ওরা ছটফট করছে, শরীরে কাঁপুনি দিচ্ছে, এটাও কুদ্দুস দাদা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন এবং দেখে ওনার খুব মায়া লাগছিল। তো একটা পর্যায়ে কি হয় যে কুদ্দুস দাদা এই জিনিসগুলো দেখছেন, উনি কিন্তু ওই যে দোয়া দুরুদ পড়ার কথা, এগুলো ওনার মাথায় আসছিল না। ঘটনার আকস্মিকতায় উনি এগুলো ভুলে গিয়েছেন, কিন্তু একটা সময় মনে হয় যে এই বাচ্চাদেরকে ওনার সাহায্য করা প্রয়োজন। উনি দোয়া পড়তে থাকেন। একটা পর্যায়ে মনে হলো উনি ওনার শরীরকে নাড়াতে পারছেন, এবং যখন নাড়াতে পারছিলেন উনি এক দৌড়ে ওই কবিরাজের কাছে চলে যান এবং কবিরাজের থেকে কাছাকাছি এই যে চুল দিয়ে তৈরি করা যে এক ধরনের বৃত্ত তৈরি করে রাখা হয়েছিল, এই চুল দিয়ে তৈরি করে বৃত্তটা উনি হাত দিয়ে এক টানে খুলে ফেলেন এবং খুলে ফেলে একটা জায়গা ফাঁকা করে দেন। আর তখনই কি হয়, ওই যে ছোট যে বাচ্চাগুলো 7টা বাচ্চা, মুহূর্তের মধ্যে চোখের পলকে ওরা উড়ে আকাশে মিলিয়ে গেল। যখনই এই ঘটনা ঘটে তখন ওই কবিরাজ প্রচন্ড ক্ষিপ্ত হয় কুদ্দুস দাদার উপরে, বলে, এই কুদ্দুস, তুই কি করলি? আমার সারা জীবনের যে সাধনা ছিল সেটা তুই নষ্ট করে দিলি। তুই জানিস এরা কারা ছিল? এরা ছিল জিনের সন্তান। এদেরকে আমি অনেক কষ্টে আটকে ফেলেছিলাম, কারণ একজন কবিরাজ সারা জীবনে হয়তোবা 1-2 বার এই সুযোগ পায় বা কখনোই পায় না। আমি এই সুযোগটা পাইছিলাম
যে এই বাচ্চাদেরকে আটকাবো, কারণ ওরা ছিল মেয়ে বাচ্চা, ওদের মাথার চুল ছিল বড় বড়। ওদের ইচ্ছায় যদি ওদের মাথার থেকে একটা চুল নিতাম, তাহলে ওদেরকে আমি সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারতাম, যা ইচ্ছা তাই ওদেরকে দিয়ে করাতে পারতাম, অনেক অসাধ্যকে সাধন করাইতে পারতাম। আমি চাইলে ওদের মাথা থেকে চুল ছিঁড়ে নিতে পারতাম, কিন্তু আমি যদি চুল ছিঁড়ে নিতাম তাহলে ওই চুল দিয়ে কোনো কাজই হতো না। চুল ওদের ইচ্ছায় নিতে হবে। আর অনেক সময় তো অতিবাহিত হয়েই গেল, আর কিছু সময় পরে ফজরের আজান দিত, আর ফজরের আজান দেওয়ার পর যখন আস্তে আস্তে সকাল হওয়া শুরু হতো, ওরা আমাকে চুল দিতে বাধ্য হতো। কারণ সকাল হলে ওরা এই মানুষের আকৃতিতে, ওরা এখন যেরকম আছে সেভাবেই থাকতো, আর মানুষজন ওদেরকে দেখে ফেলতো। আর ভোরের আলো যখন ওদের গায়ে পড়তো, ওরা সকলেই পুড়ে মারা যেত। এই জন্য আমি সময় অতিক্রান্ত করছিলাম যে ওরা কতক্ষণ এরকম করবে, কতক্ষণ দেবে না, দিতে তাকে হবেই। আর তুই এই সময় এসে এই কাজটি ঘটাইলি, কাজটা ঠিক করলি না। এই বলে কি করে, ওই কবিরাজ তার হাতে এক ধরনের একটা মালা ছিল, ওই মালার মধ্যে একটা কাচের মতো ঝকমক করছিল, এরকম একটা পাথরের মতো ছিল। এটা কি করে, ওই কুদ্দুসজাদার কপালের উপরে ধরে। আর যখনই ধরেছে, তখন কুদ্দুসজাদার কিছু বলতে পারেন না যে ওনার কি হয়েছে। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি দেখেন যে উনি ওনার বাড়িতে বিছানার উপর শুয়ে আছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, উনি কোনো কথা বলতে পারছেন না, কোনো শব্দও করতে পারছেন না। উনি ওনার হাত পা কিচ্ছু নড়াতে পারছেন না, শুধু মুখটা একটু নড়াতে পারছেন, হা করতে পারছেন, উনি কোনো কথা বলতে পারছেন না। অনেকেই তাকে দেখতে এসেছে, এই কি হয়েছে, কিন্তু উনি কোনো কথা বলতে পারেন, ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে আছে। উনি মূলত সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তার আসতে দেরি দেখে বাড়ির লোকজন সেদিকে যায় এবং তাকে ওই অবস্থায় পায় যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে ওইখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আর যখন জ্ঞান ফেরে, তখন থেকে এই অবস্থা। উনি তো কথা বলতে পারেন না। বিভিন্ন হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়, ঝাড়ফুঁক করান, কোনো লাভ হয় না, কোনো উন্নতি হয় না। এমনকি এই যেই কবিরাজ এই কাজটি করেছিল, তার ক্ষতি করেছিল, সেই কবিরাজকেও ডেকে আনা হয়। তো ওই কবিরাজ যখন আসে, তখন সে বলে যে, মানে কুদ্দুস দাদা মাকে বলে যে, তোমার ছেলে আর ভালো হবে না, তোমার ছেলে গেছে, ও এইভাবেই থাকবে, এইভাবেই ওর মৃত্যু হবে, ও আর কখনো কথা বলতে পারবে না। তো এই কথা যখন কোনো মা শোনে তার সন্তান সম্পর্কে, সেই মায়ের মনের অবস্থাটা কেমন হয়, প্রিয় লিসেনার্স, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তো আসলে ওনার সাথে কি ঘটেছিল, এই বিষয়টা কিন্তু কেউ জানতো না। এমনকি ওই যে তার যে বন্ধু, যার কাছে ওই বিষয়টি বলেছিল, সেই বন্ধুও একদম বিষয়টা স্বাভাবিক হিসাবে নিয়েছিলেন যে এইটা হতেই পারে। কারণ হলো, ওই যে কুদ্দুসজাদা যখন ওই 10 ফুট উপর থেকে লাফ দিয়েছিলেন, ওনার পায়ের মানে নিচে একটা শক্ত কিছু পড়েছিল। তো যখন তাকে উদ্ধার করা হয়, তখন পায়ের নিচে ফোলা অবস্থায় দেখতে পেয়েছিলেন। তারা মনে করেছে যে মনে হয় পড়ে গিয়ে আঘাত পেয়েছে, মাথায় আঘাত লেগেছে, এই কারণে শরীর প্যারালাইজ হয়ে গেছে। তো কুদ্দুসজাদাকে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয় না। 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে প্রায় 9 মাস অতিবাহিত হয়ে যায়। কুদ্দুসজাদার আর কোনো অবস্থার উন্নতি হয় না। 9 মাস পর একজন বৃদ্ধ লোক কুদ্দুসজাদার বাড়িতে আসে এবং বাড়িতে এসে কুদ্দুসজাদার মায়ের কাছে 1 গ্লাস পানি খেতে চায়। কুদ্দুসজাদার মা পানি নিয়ে যখন ওই বৃদ্ধকে দেন, বৃদ্ধ পানি খান এবং বলেন যে, তোমার সন্তান তো অসুস্থ, তাই না? তোমার সন্তানের সাথে আমি একটু কথা বলবো। কুদ্দুসজাদার মা অবাক হন কিছুটা, যে এই বৃদ্ধ, তাকে তো চিনি না, কখনো দেখেছি বলে মনে পড়ে না, সে কিভাবে জানলো যে আমার ছেলে অসুস্থ? আর আমার ছেলে অসুস্থ সে তো গ্রামের অনেকেই জানে, হয়তো বা কেউ বলেছে, এই জন্য তিনি এসেছেন। বিষয়টা তিনি একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন বলা চলে। তখন ওই বৃদ্ধ কুদ্দুসজাদার কাছে যান। যাওয়ার পরে কুদ্দুসজাদার মা কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। তখন ওই বৃদ্ধ কুদ্দুসজাদার মাকে বলেন যে, তুমি একটু অন্য ঘরে যাও, তোমার ছেলের সাথে আমি একটু একা কথা বলবো। তখন তিনি চলে যান। তখন ওই বৃদ্ধ ওই কুদ্দুসজাদাকে বলেন, কুদ্দুসজাদা কিন্তু চোখ খুলে আছেন, তিনি দেখছিলেন তাকে। কুদ্দুসজাদা এটাও বুঝেছিলেন, এটা হচ্ছে সেই বৃদ্ধ যাকে ওই যে বট গাছের
মানে একবার গোড়ায় তাকে দেখেছিলেন, তার কাছে খাবার চেয়েছিল, ইনি হচ্ছেন সেই বৃদ্ধ। তখন ওই বৃদ্ধ কুদ্দুজাদাকে বলেন যে বাবা, আমাকে দেখে অবাক হচ্ছ? বুঝতে পেরেছি তুমি আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি আসলে কোনো মানুষ নই, আমি একজন জিন। আমি মূলত তোমার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে ওই রাত্রে খাবার চেয়েছিলাম, সেটা হলো তুমি কেমন মানুষ সেটা বোঝার জন্য। কারণ হলো তুমি যেখানে সেচ পাম্প বসিয়েছ ওই জায়গার আশেপাশে আমি থাকি, কিন্তু কখনো কোনো মানুষের সাথে আমি দেখা দেই না। তো আমার 7টা নাতনি আছে, ওরা আরব দেশে থাকে, তো মাঝে মাঝে আমার এখানে বেড়াতে আসে, কিন্তু ওরা তো মরুভূমি এলাকায় থাকে, ওরা এরকম পানি দেখে না। তো যখন এখানে আসে পানি দেখে, এই পানি নিয়ে খেলতে ওরা খুব পছন্দ করে, এটা ওদের খুব প্রিয় একটি খেলা। কিন্তু ওরা যেখানে থাকে সেখানে তো এরকম পানি নাই। তো আমি ভেবেছিলাম যে যেহেতু তুমি এখানে পাহারা দাও, যদি তোমার দ্বারা ওদের কোনো ক্ষতি হয়, এই জন্য আমি চিন্তা করেছিলাম যে তুমি আসলে মানুষ কেমন। আমি যখন দেখলাম যে তুমি রাতের বেলা আবার বাড়িতে গেলে আমার জন্য খাবার নিয়ে আসলা, আমি বুঝতে পারলাম আর যাই হোক তোমার দ্বারা আমার এই 7 নাতনির কোনো ক্ষতি হবে না, কারণ ওরা খুব নিষ্পাপ নিরীহ, চাইলেই কোনো মানুষ ওদের ক্ষতি করতে পারে। আমি যখন বুঝতে পারলাম তোমার দ্বারা ক্ষতি হবে না, আমি নিশ্চিত থাকলাম। কিন্তু এক কবিরাজ, সে বুঝতে পেরেছিল, তোমার বন্ধুর মাধ্যমে সে বুঝতে পেরেছিল যে এইখানে জিনেদের কন্যা সন্তান যাদেরকে আমরা পরী বলি, এরা আসে। তো যে কোনো মূল্যে সে আমার নাতনিদের মাথা চুল নিতে চেয়েছিল, কিন্তু তোমার কারণে পারেনি। আর একটু দেরি হলেই আমার এই 7 নাতনির করুণ মৃত্যু ঘটত। তুমি সাহস করে ওদেরকে মুক্ত করে দিয়েছিলে, আর যার ফলশ্রুতিতে ওই কবিরাজ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে একদম প্যারালাইজড করে ফেলেছে। তুমি ভাবছো যে আমি এত কিছু জানি, তাহলে কেন তোমাকে আমরা এসে সুস্থ করে দিলাম না? এই বৃদ্ধ কিন্তু উনি বলছেন এই কথাগুলো, আর এই কুদ্দুজাদা কিন্তু শুয়ে শুয়ে শুনছেন। তখনও কিন্তু উনি অসুস্থ, উনি তো কথা বলতে পারেন না, খালি শুয়ে থাকেন, কিন্তু সবকিছু শুনতে এবং বুঝতে পারেন। তখন ওই বৃদ্ধা বলছেন যে বাবা দেখো, যদি আমি বা আমার পরিবার এসে তোমাকে সুস্থ করে দিতাম, তখন ওই কবিরাজ তোমার উপর আবার ব্ল্যাক ম্যাজিক করতো, কারণ তার অপকর্মের কথা গ্রামের অনেকে জেনে যেত। তোমাকে যে কোনো ভাবে সে আবারও অসুস্থ করে দিত, তোমার মৃত্যু হতে পারত। এই জন্য কবিরাজ ভেবেছে যে তোমার অবস্থা তো আর কখনো ঠিক হবে না, কবিরাজও নিশ্চিন্ত মনে রয়েছে। কিন্তু আমি, আমার যারা অনুসারী রয়েছে জিনেরা, তারা এই 9টা মাস ওই কবিরাজের প্রত্যেকটা সেকেন্ডে পাহারায় রেখেছি। ওই কবিরাজ কখন একটা দুর্বল সময়ে চলে যায়, আর ওই সময় আমরা তাকে আঘাত করব। দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পর আজকে সেই দিন এসেছিল, এবং আজকে কবিরাজকে আমার অনুসারী জিনেরা পানিতে চুবিয়ে মেরেছে। আর পানিতে চুবিয়ে মারার কারণে তোমার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই ব্ল্যাক ম্যাজিকটা আস্তে আস্তে কেটে যাবে। সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তুমি স্বাভাবিক হয়ে যাবা, এবং আমার যেটা করণীয় সেটাও আমি করব। আর এই যে কবিরাজ, এই কবিরাজের সাথেও অনেক দুষ্ট জিনেরা থাকে, আর কবিরাজ নিজে তন্ত্রমন্ত্র জানার কারণে সে নিজের শরীরকে বন্ধ করে রাখতো। আমরা চাইলেই তার কাছে ভিড়তে পারতাম না। এই জন্য 9 মাস সময় লেগেছে শুধু ওই কবিরাজের দুর্বল সময়টা বের করার জন্য। আমরা জানতাম যে কবিরাজকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এই জন্য তোমাকে সুস্থ করার জন্যই আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই 9 মাস ওই কবিরাজের পিছু লেগেছিলাম, এবং আজকে আমরা সফল হয়েছি, এবং ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। তো এই বলে ওই বৃদ্ধ যে কাজটি করে, উনি গ্লাসে একটু পানি পরে দেয় এবং এই কুদ্দুস দাদার মুখে ওই পানিটা ঢুকিয়ে দেন, মানে কয়েক ঢোক খাইয়ে দেন। এরপর উনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে চলে যান।
তো অদ্ভুত ব্যাপার যে কুদ্দুস দাদা এরপর থেকে আস্তে আস্তে সুস্থ হতে থাকেন এবং সত্যি উনি 2 সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যান। তো উনি যখন সুস্থ হয়েছেন তখন মূলত এই সব ঘটনা ডিটেলসে পরিবারের সদস্যদেরকে খুলে বলেছিলেন এবং এরপরেই মূলত এই বিষয়টি সকলের সামনে মানে উঠে আসে যে আসলে কি ঘটেছিল। তো কুদ্দুস দাদা যখন সুস্থ হয়েছিলেন, যে কিছুটা সুস্থ, কথা বলার মতো, তখনই উনি ওই কবিরাজের কথা জিজ্ঞেস করেছিলেন এবং ওনার কাছে খবর আসে সত্যি ওই বৃদ্ধ যেদিন ওনার সাথে দেখা করতে এসেছিলেন ওই দিনই কবিরাজ সকালবেলা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তো এভাবেই এই কুদ্দুস দাদার সাথে যে ঘটনাটা, এটা সকলের সামনে উন্মোচিত হয় এবং সকলে সেটা জানতে পারেন। আর এরপরে কখনোই ওই জিনের বাচ্চাদেরকে সেখানে কখনোই আর কুদ্দুস দাদা দেখেননি, ওনার সারা জীবনেও আর কখনো উনি তাদেরকে দেখেননি। আর ওই বৃদ্ধ কুদ্দুস দাদাকে বলেছিলেন যে আমি, আমার পরিবার, আমার নাতি নাতনিরা, এরা প্রত্যেকেই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যে সাহসটা করেছিলা এবং আমাদের জন্য তুমি যে এত কষ্ট স্বীকার করেছো, এটা আসলে ভুলবার নয়। তো তারা তাদের কৃতজ্ঞতা বোধ থেকে এবং কুদ্দুস দাদার পক্ষ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই কবিরাজকে হত্যা করেছিল। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন সময় শুনি যে জিনেরা বিভিন্ন মানুষদেরকে হত্যা করেছে। শুনে আমাদের কাছে খুব খারাপ লাগে যে এরকম একটা মানুষকে হত্যা করলো। কিন্তু প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনা শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? জিনেরা কি আসলে ঠিক কাজটি করেছিল? ওই কবিরাজকে হত্যা করে কি আসলে ওরা খুব বড় অন্যায় কাজ করে ফেলেছে, নাকি ওরা আসলেই যৌক্তিক যে কাজটি করার দরকার ছিল সেই কাজটি করেছে? কারণ এটা ছাড়া ওদেরও আর কোনো উপায় ছিল না, কুদ্দুস দাদাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে বহু বছর পুরনো একটি ঘটনা। সময়কালটা হবে 1990 কিংবা 92 এইরকম সালে একটি ঘটনা। রাত তখন প্রায় 11:30। শহরের ব্যস্ততা অনেক আগেই শেষ হয়ে গেছে। দোকানের শাটারগুলো একে একে নেমে গেছে। রাস্তার দুপাশে শুধু মাঝে মাঝে দুটি বাতি জ্বলছে। দূরে কোথাও কুকুরের ডাক, আবার কখনো কখনো অচেনা পাখির কক্ষ শব্দ শোনা যাচ্ছিল। সেদিন রাতেও প্রতিদিনের মতো নিজের পুরনো সিএনজিটা নিয়ে আমি বের হয়েছিল রফিক। বয়স তার প্রায় 40। প্রায় 15 বছর ধরে সে সিএনজি চালায়। দিনের বেলা যাত্রী পাওয়া যায় সহজেই, কিন্তু রাতের বেলা বেশি ভাড়া পাওয়ার আশায় সে মাঝে মধ্যে গভীর রাত পর্যন্ত গাড়ি চালাতো। সেদিন রাত 10টার পর থেকে রাস্তা ফাঁকা হয়ে আসছিল। রফিক ভাবল আর একটা যাত্রী পেলেই আমি বাড়ি চলে যাব, কিন্তু সে জানতো না সেই রাতের শেষ যাত্রীটি তাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার কথা সে কোনোদিনও কল্পনাও করেনি। রাত প্রায় 11:40। রফিক একটি নির্জন রাস্তার পাশে সিএনজি থামিয়ে চা খাচ্ছিল। হঠাৎ রাস্তার অন্ধকার দিক থেকে একজন মানুষ বেরিয়ে এলো। লোকটি সাদা পাঞ্জাবি পরা, মাথায় সাদা টুপি, হাতে একটা পুরনো কালো ব্যাগ। লোকটি সিএনজির সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাই যাবেন? রফিক বলল, কোথায় যাবেন? লোকটি রাস্তার অন্ধকারের দিকে আঙ্গুল তুলে বলল, পুরনো বটতলায় যাব। জায়গাটার নাম শুনলেই এলাকার মানুষ চুপ হয়ে যেত। ওখানে বহু বছর আগে একটি পুরনো রাস্তা ছিল। রাস্তার পাশে বিশাল একটা বট গাছ। গাছটির আশেপাশে রাতে কেউ যেত না। রফিক বলল, ওদিকে তো রাতে গাড়ি যায় না ভাই। লোকটি খুব শান্ত গলায় বলল, আমি বেশি ভাড়া দিব। রফিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর টাকার কথা ভেবে বলল, ঠিক আছে ওঠেন। লোকটি পেছনের সিটে উঠে বসলো। রফিক গাড়ি চালু করলো। সিএনজি ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। প্রথম 10 মিনিট সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু এরপর রফিক খেয়াল করলো পেছনের লোকটি একদম কোনো কথা বলছে না। রফিক আয়নায় তাকালো। লোকটির মাথা নিচু করে বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না। রফিক জিজ্ঞেস করলো, ভাই বটতলার কোন দিকে যাবেন আপনি? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। রফিক বলল, ভাই
ভাই। কিছুক্ষণ পর পিছন থেকে খুব নিচু গলায় উত্তর এলো, সোজা যান। রফিক গাড়ি চালাতেই থাকলো। আর কিছুক্ষণ পর রাস্তার দুপাশের বাড়িঘর একবারে যেন অদৃশ্য হয়ে গেল, শুধু গাছ আর গাছ, আর চারপাশে ঘন অন্ধকার। তখনই রফিকের বুকের ভিতর কেমন যেন অস্বস্তি বোধ শুরু হলো। সে আবারও আয়নায় তাকালো। এইবার লোকটির মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা কাপড় পরা আর মাথা নিচু করে। রফিক মনে মনে বলল, লোকটা এত চুপচাপ কেন? ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ পেছন থেকে লোকটি বলল, ভাই গাড়ি একটু আস্তে চালান। রফিক বলল, কেন? লোকটি বলল, ওরা রাস্তার পাশে হাঁটছে। এই কথা শুনে রফিকের হাত যেন শক্ত হয়ে গেল। সে আয়নায় তাকাল। রাস্তার পাশে কেউ নেই, একজন মানুষও নেই। রফিক বলল, কোথায় মানুষ? লোকটি উত্তর দিল, আপনি দেখতে পাচ্ছেন না। এই কথা শুনে রফিকের বুক যেন ধক করে উঠল। সে আর কথা বলল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রফিক যতবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, ইঞ্জিন যেন চালুই হলো না। চারদিকে একবারে নিস্তব্ধতা। পিছনের লোকটি এবার বলল, ভয় পাবেন না। রফিক বলল, গাড়ি বন্ধ হয়ে গেছে। লোকটি বলল, আমি জানি। এরপর রফিক যেন অবাক হয়ে বলল, আপনি জানেন মানে? পিছনের লোক উত্তর দিল, হ্যাঁ। রফিক বলল, কিভাবে? লোকটি এবার ধীরে ধীরে মাথা তুলল। রফিক আয়না তাকিয়ে যেন ভয়ে জমে গেল। লোকটির চোখ দুটো একবারে অস্বাভাবিক কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। লোকটি ফিসফিস করে বলল, এখানে সব গাড়ি এক সময় বন্ধ হয়ে যায়। এ কথা শুনে রফিকের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত সিএনজি থেকে নামতে গেল, কিন্তু দরজা যেন খুললই না। সে আবার চেষ্টা করে, দরজাটা এবার আটকে গেছে। রফিক চিৎকার করে বলল, দরজা খুলছে না। পিছনের লোকটি আর কোনো উত্তর দিল না। এরপর হঠাৎ সিএনজির বাইরে থেকে ঠকঠক ঠকঠক করে একটি শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন গাড়ির পিছনের অংশে হাত দিয়ে জোরে জোরে আঘাত করছে। রফিক ভয়ে সেখানেই স্থির হয়ে গেল। একটু পরপরই আবারও সেই ঠকঠক শব্দ ভেসে এলো, আর তারপর একটি নারী কণ্ঠ শোনা গেল, আমাকে নিয়ে যাবেন। এই কথা শুনে রফিকের শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। পিছনের লোকটি তখন খুব নিচু গলায় বলল, দরজা খুলবেন না। রফিক কাঁপা গলায় বলল, কে? লোকটি বলল, যে অনেক বছর ধরে বাড়ি ফিরতে পারেনি। বাইরে আবারও সেই নারী কণ্ঠ, ভাই দরজা খুলুন, ভাই দরজা খুলুন। তারপর গাড়ির জানালা একটি মুখ ভেসে উঠল, একজন মধ্যবয়স্ক মহিলার মুখ। চুলগুলো ভেজা, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখ দুটো অস্বাভাবিক বড়। মহিলাটা জানালায় হাত রেখে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন। রফিক আর কোনো উত্তর দিল না। মহিলা আবারও হাসল, তারপর বলল, আমি তো আগেও আপনার গাড়িতে উঠেছিলাম। এই কথা শুনে রফিকের মাথা যেন ঘুরে উঠল। সে জীবনে ওই মহিলাকে কখনো দেখেনি। কিন্তু পিছনে বসে থাকা লোকটি হঠাৎ বলল, ওকে বিশ্বাস করবেন না। মহিলা এবার জানালার দিকে মুখ এগিয়ে এনে বলল, ওকে বিশ্বাস করবেন না। তারপর অদ্ভুতভাবে হেসে উঠল, কারণ ও তো মানুষই নয়। রফিক ধীরে ধীরে পেছনে তাকাল। পেছনের সিট সম্পূর্ণ খালি, ওই লোকটি উধাও নেই। এই দেখে রফিকের মুখ যেন শুকিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড আগেও লোকটি তার ঠিক পেছনেই বসেছিল, এখন সেখানে শুধু একটি কালো ব্যাগ পড়ে আছে। বাহিরে মহিলাটি দাঁড়িয়ে, ভিতরে কালো ব্যাগ, আর রফিক একা একা। হঠাৎ সিএনজির ছাদে প্রচন্ড একটি শব্দ হলো, ধাম ধাম করে। মনে হলো কেউ সিএনজির ছাদে উঠে লাফাচ্ছে। রফিক চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। কয়েক মুহূর্ত পর সব শব্দ থেমে গেল। সে সাহস করে ইঞ্জিনে আবার চাবি দিল। অবিশ্বাস্যভাবে সিএনজিটি আবারও স্টার্ট হয়ে গেল। রফিক আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করল, কিন্তু সামনে রাস্তা যেন কোনোভাবে শেষ হচ্ছে না। একই বট গাছ বারবার সামনে আসছে। রফিক প্রথমবার গাছটি দেখল। কিছু দূর যাওয়ার পর আবারও সেই একই গাছ, আবার কিছু দূর পর সেই একই গাছ। সে বুঝতে পারল সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ পেছনের সিট থেকে সেই লোকটির গলা শোনা গেল, আর কত দূর যাবেন? এবার লোকটি আবার পেছনে বসে আছে, ঠিক আগের মতো, একটু আগে যেভাবে বসেছিল। রফিক সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, আপনি কোথায় ছিলেন? লোকটি খুব শান্ত হয়ে বলল, আমি তো কোথাও যাইনি। রফিক বলল, আপনি আমার পিছনে তো বসেছিলেন। লোকটি বলল, হ্যাঁ। রফিক বলল, তাহলে ব্যাগটা? লোকটি বলল, কোন ব্যাগ? রফিক পিছনে তাকিয়ে দেখলো সেখানে আর কোনো কালো ব্যাগও নেই।
তারপর লোকটি বলল, আপনি যদি বাড়ি যেতে চান তাহলে এখন আর পেছনে তাকাবেন। রফিক জিজ্ঞেস করলো, কেন? লোকটি বলল, কারণ এখন আপনার পেছনে শুধু আমি নেই। এই কথা শুনে রফিকের বুক যেন কেঁপে উঠল। সে আর আয়নায় তাকালো না। খুব দ্রুত সিএনজি চালাতে লাগলো। সে সিএনজি চালিয়ে খুব দ্রুতই সে বাড়ির দিকে রওনা হলো এবং সে বাড়ি যাওয়ার পর গাড়ি থেকে নেমে খুব শান্তভাবে সবাইকে ঘটনাটা, বাড়ির লোককে ঘটনাটা খুলে বলল। খুলে বলার পর এরপর থেকে রফিক আর কখনোই রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায়নি, কিংবা সে রাতের বেলা বের হলেও খুব নিরাপদে চলাচল করতো। ওই রাস্তা সবসময় সে এড়িয়ে চলতো, কারণ ওই রাতের বেলা সে যখন গাড়ি নিয়ে বের হতো ঠিক তখনই তার মনে পড়তো সেই আগের রাতের কথা। তার সাথে সেদিন কি ঘটেছিল বা কেন ঘটেছিল এই প্রশ্নের উত্তর সে আজও অবধি পায়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।